আজ আমরা আলোচনা করি ল্যাঙ্গুয়েজ নিয়ে। যারা দু একজন জয়েন করেছো তাদের একটু অসুবিধা হতে পারে ধরতে, কঠিন কিছু নয়, সহজ জিনিস এবং খুব সামান্য কিছু জিজ্ঞেস করে, যা জিজ্ঞেস করে সেগুলো খুবই সহজ। তবে গল্পটা একটু শুনে নাও, কারণ যেগুলো আজ বলবো সেগুলো অনেকবার আমি রিপিট করেছি বিভিন্ন সময়, বিভিন্ন ক্লাসে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় পড়াতে গিয়ে। বাট ওগুলো একটু রিপিট হবে এবং ছোট করে পড়াবো, কারণ এত গুরুত্বপূর্ণ আলোচনা নয় এবং যাব না এত গভীরে। তবে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব এবং আগামীকাল আলোচনা করব যখন আমরা পিওয়াই কিউ চর্চা করব, তখন ধরে ধরে করব সেগুলো, একটু গল্পগুলো বলে দেবো, লিঙ্ক করে দেবো, সেটা তোমাদের অনেক কাজে আসবে। তো প্রশ্ন ধরে উত্তর করলে অনেকটা তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব আমরা। ল্যাঙ্গুয়েজ আমাদের আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে আছে, আমাদের ইউনিট 8-এ পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়াতে যে ইউনিট 8টি আছে, সরি, আইডেন্টিটি পলিটিক্সের যে পার্টটি আছে সেখানে আমরা দেখব যে আমাদের ল্যাঙ্গুয়েজগত আইডেন্টিটির কথা বলা হয়েছে। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষে দীর্ঘ পুরনো বলা যেতে পারে, একটা পুরনো একটা মুভমেন্ট অ্যাক্টিভ রয়েছে এবং এখনকার দিনেও সেটা অ্যাক্টিভ আছে এবং আগামী আগামী বছরগুলিতেও অ্যাক্টিভ থাকবে। তো আমি সেই ট্রানজিশনটা তোমাদের বলে দেবো যে কিভাবে কি হচ্ছে এবং তাতে 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 লাভ কার হবে, ক্ষতি কার হবে এবং কেন তারা আন্দোলন করছে, এই সমস্ত বিষয়গুলোই আর কি। তো তোমরা জানো যে আমাদের যে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা আলোচনা করি তখন ল্যাঙ্গুয়েজ বলতে বেসিক্যালি বোঝানো হয়, ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে যদি বলো তাহলে এটা আলোচনাটা বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশনের বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে যদি বলো তাহলে এটা 1950s পর থেকে এটা কিন্তু আলোচনায় আছে, বিশেষ করে 53 থেকে। তো এখানে কতগুলো যে এথনিসিটি আছে, এথনিসিটিগুলোর তাদের নিজেদের যে কতগুলো পরিচয় আছে, নিজেদের কতগুলো যে সংস্কৃতি আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভাষাগত সংস্কৃতি তাদের। যে তারা একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে এবং সেই ভাষাগত তাদের একটা পরিচয় তৈরি হয় এবং সেটাকে অবলম্বন করে তারা তাদের নিজেদের উন্নতিকে সুনিশ্চিত করতে চায়। তো এটা হচ্ছে একটা বেসিক বিষয়। তবে আমরা দেখতে পাবো যে এই গল্পটা স্বাধীনতার পর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলেও স্বাধীনতার আগেও এর কতগুলো কিন্তু সিগনিফিকেন্স ছিল। খাতা পেন নিয়ে বসো, আমি যে ডেটগুলো বলবো, যে নামগুলো বলবো সেগুলো লিখে নেবে, ব্যাস এগুলোই গুরুত্বপূর্ণ, এর বাইরে আর বিশেষ কিছু জানতে চাইবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখবো এটা যে বিভিন্ন ভাষার, মানে আমাদের ভারতবর্ষের যদি এখন এই মুহূর্তে কথা বলো, এক সেকেন্ড, হ্যালো, বলবো। হুম, আচ্ছা আচ্ছা। হুম, হ্যাঁ শুরু হয়েছে, 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, ও জয়েন করতে পারে। যোগমায়া তো? যোগমায়ারও পড়তো আমার কাছে অনেকে। হুম, না না, ভয় পাওয়ার কিছু নেই। শুনুন না, আমি তো এখন এই সন্ধ্যে 7:30 থেকে আমার ক্লাস থাকে। হুম, আমি এই আমার নেটের, আমি আপনাকে মানে ক্লাসটা শেষ করে 9:30টার পর ফোন করি, 9:30 থেকে 10টার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা কি দেখতে পাবো এখানে, আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে এই স্বাধীনতার, বা সরি, ভারতবর্ষে যে ভাষাগত যে একটা আলোচনা, সেই আলোচনাটা অনেক পুরনো। এবং আমরা এর যদি ইতিহাস খুঁজতে যাই তাহলে কিন্তু সেটা অনন্তকালের একটা ইতিহাস, মানে অত সহজে তুমি খুঁজে পাবে না। মোটামুটিভাবে এটা জেনে নাও যে ভারতবর্ষ হচ্ছে এখানে, ভারতবর্ষের মাটিতে বিভিন্ন ভাষার মানুষকে পাওয়া যায়, বিভিন্ন সময় বিভিন্ন ডেটা বিভিন্ন সার্ভের মধ্য দিয়ে উঠে এসেছে, সেন্সাসের মধ্য দিয়ে উঠে এসেছে।
আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে মোটামুটিভাবে এখনো পর্যন্ত তোমরা যেহেতু একটা এত বড় কান্ট্রি এবং এত বড় তার একটা ইতিহাস আছে, লম্বা একটা ইতিহাস আছে, এবং সেই ইতিহাস বলছে যে ভারতবর্ষে প্রচুর বিদেশি শাসক এসে বা বিদেশিরা এসে এখানে শাসন করেছে এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্যও করেছে, এবং সেই সুবাদে তারা এখানে এসে তারা নিজেদের ভাষাকে এখানে কিন্তু বলতে পারো এক প্রকার প্রমোট করে গেছে। এবং এটা করেছে তার অন্যতম কারণ হচ্ছে যে জানো তোমরা যে ভাষা হচ্ছে যে কোনো, মানে ভাষা হচ্ছে মাধ্যম মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য বা বিজনেস করার জন্য প্রথম শর্ত হচ্ছে ভাষা। যতক্ষণ না তুমি একটা ভালো ভাষা রপ্ত করতে পারবে বা ওই একটি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, ততক্ষণ তুমি তোমার নিজের বিশেষত্ব কি আছে, তোমার উদ্দেশ্য কি, তোমার লাভ কিভাবে হবে, এগুলো তুমি কোনোটাই সুনিশ্চিত করতে পারবে না। তো তোমরা দেখতে পাবে যে এই কারণে আমাদের সবার আগে যে কোনো শাসক যখন এই ভারতবর্ষে এসেছে তখন তাদের চেষ্টা একটাই থেকেছে যে এখানে ভাষাগত একটা পরিবর্তন, এবং অবশ্যই তারা চেষ্টা করেছে নিজেদের মতো করে এখানে ভাষাকে প্রমোট করতে চেয়েছে এবং এই দেশটাকে নিজেদের মতো করে একটা ভাষাগত সংস্কৃতিতে গড়ে তুলতে চেয়েছে। ভারতবর্ষে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে প্রায় এখনো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা পাওয়া যায়, বাট মোটামুটিভাবে তোমরা এটা জানো যে ভারতবর্ষে প্রায় তাও ধরে নাও ১,৫০০-এর মতো শুধুমাত্র মাতৃভাষায় আছে, প্রায় ১,৫০০-এর মতো মাতৃভাষায় আছে। এবং এখানে এই মাতৃভাষাগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে আবার ২২টা ভাষাকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ২২টা ভাষাকে আমরা এই মুহূর্তে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের যে 8 শিডিউল আছে, ভালো করে লিখে নাও, এগুলো পরীক্ষায় এসেছে অলরেডি। আমাদের সংবিধানের 8 শিডিউলে কিন্তু আমাদের এই ২২টা ভাষাকে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে, যে ভাষাকে কেন্দ্র করে কি হতে পারে না কমিউনিকেশন হতে পারে। এগুলোকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা, ন্যাশনাল নয় সরি, এগুলোকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এগুলোকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যাজ সাচ আমাদের সেই রকম কোনো স্টেটের ভাষা বা ন্যাশনাল ভাষা সেই রকম কিছু নেই, আমাদের আমাদের জাতীয় ভাষা বলে কিছু নেই বা রাষ্ট্রভাষা বলে বিশেষ কিছু নেই। আমাদের এই যে ২২টা ভাষা, সেই ২২টা ভাষাকেই এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করা হয়েছে এবং এই ২২টা ভাষায় কিন্তু কমিউনিকেট করা যেতে পারে। তো সেটা তো অনেক পরের গল্প, বাট আগে এখানে দেখে নাও যে বিভিন্ন ডেটা, বিভিন্ন ধরনের এই মানে বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন সংখ্যা তারা বের করে নিয়ে আসে। যেমনটা বললাম যে ১৫০০ প্রায় মাদার টাং এখানে আছে, মাতৃভাষা এখানে শুধু আছে। এবং আমরা দেখতে পাবো যে বিভিন্ন অঞ্চলের মানুষরা এই ভাষায় কথা বলে ভারতবর্ষেরই। তো এই ধরনের বিভিন্ন সংখ্যা বিভিন্ন সময় উঠে এসেছে এবং তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষে আমাদের যে ওই মোটামুটিভাবে ভারতবর্ষে যদি তোমরা এই ২০ মাইল অন্তর অন্তর যদি তোমরা যাতায়াত করো, মানে এখান থেকে ২০ মাইল যদি তুমি যাও তাহলে তুমি দেখবে একটা ভিন্ন ধরনের ভাষা তুমি খুঁজে পাবে। সেখান থেকে আবার যদি ২০ মাইল তুমি যাওয়ার চেষ্টা করো, যাও যদি, তাহলে তুমি দেখবে যে যদি তুমি মুভ করো তাহলে দেখবে যে আর একটা নতুন রিজিয়নে যে এসে পড়বে এবং সেই রিজিয়নটার একটা নতুন বিশেষত্ব হচ্ছে যে সেখানে একটা আলাদা ভাষায় সেখানে কিন্তু মানুষ কথা বলে। তো গড়ে মোটামুটি তোমরা দেখতে পাবে যে প্রায় ২০ মাইলসের ডিস্টেন্সে আমরা এই নতুন নতুন কতগুলো ভাষা দেখতে পাই। এটা হচ্ছে ভারতের একটা বিশেষত্ব। এবং আমরা দেখতে পাবো 1961-এর একটা সেন্সাস এসেছিল, যে সেন্সাসে বলা হয়েছে যে ভারতবর্ষে প্রায় ১৬৫২টা ভাষায় 1652 ভাষায় এখানে মানুষ কথা বলে এবং যার মধ্যে হচ্ছে ১৫৪৯ দেশীয় ভাষা আছে। তো এই ধরনের কিছু আমরা ভাষার একটা কিন্তু সংখ্যা আমাদের দেশে কিন্তু পেয়ে থাকি। এবং তোমরা দেখতে পাবে যে ১৫৪৯টা যে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে আমরা দেখতে পাবো যে ৫৭২টা যে ভাষা আছে সেই ভাষাটাই 99% মানুষকে কিন্তু কভার করে বা অঞ্চলকে কিন্তু কভার করে। তো এতগুলো ভাষায় মানুষ তাহলে এই রিজিয়নের মধ্যে কথা বলে, স্বাভাবিক, কারণ তোমরা জানো যে এটা একটা কন্টিনেন্টের সমান একটা কান্ট্রি বা কন্টিনেন্টই বলতে পারো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও বলা হয় এটাকে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদিও এখানে আমরা জানি যে আরও যে সমস্ত দেশগুলো আছে যেগুলো সাউথ এশিয়ার কান্ট্রি সেগুলোকেও ইনক্লুড করা হয়, বাট মোটামুটিভাবে শুধুই ইন্ডিভিজুয়ালি যদি ইন্ডিয়াকে দেখো তাহলে সেটা কিন্তু ইউরোপের প্রায় সমতুল্য। এবং সেখানে যতগুলো জাতি আছে, সেখানে যতগুলো ভাষা আছে, বর্ণ আছে, ভাষা আছে, বর্ণ বলা ভুল, তো আমাদের এখানেও কিন্তু সেই ধরনের বিশেষত্বগুলো খুঁজে পাওয়া যাবে এবং সেটা কিন্তু তার থেকেও বেশি হতে পারে। তো এই বিশেষত্বগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওদের মধ্যে একটি বেশিরভাগ ক্ষেত্রেই হোমোজেনিটি দেখতে পাবো আমরা, আমাদের মধ্যে সেই কালচারটা কিন্তু নেই। আমাদের মধ্যে এই ভাষাগত একটা কিন্তু ডিফারেন্স কিন্তু বা একটা পলিগ্লট যেটাকে বলা হয় বা বহুগামিতা, তো বহুধর্মিতা, তো বহুধর্মিতা কিন্তু এখানে দেখা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের বিষয় এখানে বা ভাষার কেন্দ্র করে
ভাষাকে কেন্দ্র করে যদি বলো তাহলে বিভিন্ন ভাষা এখানে কিন্তু রয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময়ে এই ধরনের চেষ্টা হয়েছে যে বিভিন্ন যে ভাষা আছে সেই ভাষাগুলোকে স্বীকৃতি দেওয়ার, বিভিন্ন রকমভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা হয়েছে। সব থেকে পুরনো ভাষা কোনগুলো সেগুলোকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, নতুন ভাষা কোনগুলো সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন এই ধরনের ক্রাইটেরিয়া এখানে কিন্তু কাজ করেছে। যেমন তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষে যেমন হচ্ছে কানাডা, তারপরে হচ্ছে এইখানে মালয়ালাম, তারপরে হচ্ছে তেলেগু, এগুলো হচ্ছে পুরনো ভাষা হিসেবে কনসিডার হয়। তামিল, তারপরে সংস্কৃত, এগুলো হচ্ছে কিন্তু পুরনো ভাষা হিসেবে কনসিডার হয়, যেগুলো এইবারও নেটে পরীক্ষায় এসেছিল। এবং 2020, 21 এবং 22-এর যে 2021-এর হচ্ছে ডিসেম্বর এবং 22-এর হচ্ছে জুনে যে নেট পরীক্ষাটা হয়েছিল, মার্চ করে যেটা হয়েছিল, দুটো আলাদা এক্সাম হওয়ার কথা ছিল কিন্তু মার্চ করে হয়। তো সেখানেও কিন্তু এই প্রশ্নগুলি জানতে চেয়েছিল যে ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কোনগুলো। তো সেম কোয়েশ্চেন্স এবারও রিপিট করেছে, এবার সিকোয়েন্সে জানতে চেয়েছে। এটা কিন্তু একটা ছোট্ট পার্থক্য, বাট একই বিষয়কে সেখানে ঘুরিয়ে প্রশ্নটা করেছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পাবে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাষাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। 1956-এ যেমন এই 8টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল পুরনো ভাষা হিসেবে, এবং তারপরে আরও তোমরা দেখতে পাবে 1966-এর দিকে গুজরাট এবং মারাঠিকেও এইরকমভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেটাস দেওয়া নিয়ে একটা কিন্তু এখানে একটা একটা দাবি কিন্তু জোরদার হয়েছে এবং তারাও সেই সমস্ত স্বীকৃতিগুলো পেয়েছে। তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাবো, বাট মোটামুটিভাবে দেখে নাও যে ব্রিটিশরা শুধু নয়, আমরা ব্রিটিশদের থেকেই গল্পগুলো জানি, বাট আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে ব্রিটিশদের আগেও বিভিন্ন জাতি এসেছে। যেমন পারস্যদের কথা বলতে পারি, যে পারস্যরা এসেছে সেই সময় তারা এখানে এসে কিন্তু উর্দু ভাষা নিয়ে এসেছে, এবং এই উর্দু ভাষা এবং হিন্দি ভাষা, সংস্কৃত ভাষা, এই সমস্ত ভাষাগুলোকে মিক্স করে আবার একটা নতুন ভাষা তৈরি হয়েছে যেটাকে বলা হয় হিন্দুস্তানি ভাষা। তো এই সমস্ত ভাষাগুলোর একটা বিভিন্নতা এখানে দেখতে পাওয়া যায়, এবং এগুলোকেই কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনীতি ভারতের ইতিহাসে কিন্তু আমরা দেখতে পাবো। বেদিক পিরিয়ডে যদি তোমরা কথা বলো তাহলে বেদিক পিরিয়ডে আমরা দেখতে পাবো যে বেদিক পিরিয়ডে বৈদিক যুগ যেটাকে বাংলায় বলা হয়, ভালো করে লিখে নেবে এগুলো। বৈদিক যুগে তোমরা দেখতে পাবে যেটা ওই 1500 বিসি, 1500 বিসি থেকে 500 বিসির কথা বলা হচ্ছে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দের কথা বলা হচ্ছে। তো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পূর্বাব্দ পর্যন্ত তোমরা দেখবে যে সংস্কৃতির একটা ডমিনেশন ছিল এই ভারতে, এবং তারও একটা নির্দিষ্ট রিজিয়ন ছিল যদিও, সেটা হচ্ছে নর্থার্ন ইন্ডিয়া। তো নর্থার্ন ইন্ডিয়াতে তোমরা দেখতে পাবে নর্থ ইন্ডিয়া যেটাকে আমরা বলি, বা নর্থার্ন ইন্ডিয়া। তো সেই নর্থার্ন ইন্ডিয়াতে আমরা 1500 বিসি থেকে 500 বিসি পর্যন্ত আমরা যে বৈদিক যে পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে আমরা সংস্কৃতির একটা কিন্তু বেশ ডমিনেশন দেখতে পাবো। এগুলো তোমরা দেখতে পাবে। তাছাড়াও আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ছিল, যেমন তোমাদের বললাম যে তামিলদের একটা তামিল ভাষার যে অস্তিত্ব সেটা দেখবে তোমরা ওই দ্রাবিড় জাতি যখন এখানে আসছে তখন দ্রাবিড় জাতির মধ্য দিয়ে তখন সেই ভাষাগুলো এখানে কিন্তু উঠে আসছে। তো বিভিন্ন ভাষা বিভিন্ন সময় এখানে উঠে এসেছে। তোমরা দেখতে পাবে হচ্ছে কায়রাপাদা বলে একটা ভাষা আছে, সেটা হচ্ছে বুদ্ধিস্টদের যখন থেকে আগমনটা হচ্ছে তখন থেকে তোমরা দেখতে পাবে। তো এটা মোটামুটিভাবে 1000 থেকে 1200 এডিতে তোমরা এটার কিন্তু দেখতে পাবে, যেটা আবার তৈরি হয়েছে কিনা বেঙ্গলি, আসামি এবং উড়িয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বলো কি বলছো? স্ক্রিন দেখাচ্ছি না আমি, ওই জন্য দেখতে পাচ্ছ না। স্ক্রিন দেখাচ্ছি না, শোনো, ঠিক আছে? শোনো, মন দিয়ে শোনো, যেগুলো বলছে এগুলো লিখে নাও। আমি মেটেরিয়ালটা দিয়ে দেবো, এখানে লেখা আছে নাকি দেখিয়েই দিই নাকি? ছবি দেখতে পাচ্ছ আমার? এবার দেখতে পাচ্ছ? তো এখানে দেখো, এখানে পরিষ্কার করে বলাই হয়েছে যেগুলোর কথা বলছিলাম তোমাদের, যে কারিয়াপাদা ভাষার কথা বলছিলাম, এগুলো তৈরি হয়েছে। এখানে তোমাদের ওই বৈদিক যুগের কথা বলছিলাম, সেখানে আমাদের সংস্কৃতির একটা বড় ডমিনেশনস পাবো। এই ধরনের আরও অনেক ছোটোখাটো ভাষা আছে, আমি সেই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছি না। যেমন ইন্দো আর্যদের কথা বলা যেতে পারে, সেই সময় তোমরা আরও অনেক এই ধরনের যে প্রাকৃতিক যেটাকে বলা হতো প্রাকৃত, তো প্রাকৃত তোমরা দেখতে পাবে। এই ধরনের বিভিন্ন ধরনের এরকমের ভাষা আছে, এগুলো তো তোমাদের এত গভীরে গিয়ে লাভ নেই, এগুলো দেখে নিও, শুধু একটুখানি চোখ বুলিয়ে। এখানে আমরা দেখতে পাবো যেমনটা তোমাদের বললাম যে পার্সিয়ানরা যখন পারস্য যেটাকে আমরা বলি, যে পারস্য
সাম্রাজ্য যখন এখানে স্ট্যাবলিশড হয়েছে, যেটাকে ইরান বলি আমরা আজ, সেই ইরান দ্বারাই পারস্য বলে কনসিডার হয়। সো তারা যখন এখানে এসেছে তখন আমরা জানি যে তারা তাদের নিজেদের ইসলামিক কালচারও নিয়ে এসেছে এবং তার সাথে সাথে তারা তাদের ইসলামিক যে উর্দু সেই ভাষাটাকেও এখানে নিয়ে এসেছে এবং সেটার সংমিশ্রণে উর্দু তো আছে, প্লাস সেটা হিন্দির সঙ্গে ইয়ের সঙ্গে সংস্কৃতের সঙ্গে সংমিশ্রণে তার একটা নতুনত্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে হিন্দুস্তানি ভাষা যেটাকে বলা হয়, মিক্স করে। তো দেখবে আমরা যে বলিউডের সিনেমা আজ দেখি, তো পুরো বলিউডের সিনেমাতে কোথাও তুমি পিওর হিন্দি পাবে না। একমাত্র পিওর হিন্দি বলা লোক বোধহয় গোটা ভারতবর্ষের মধ্যে আমি তো খুঁজি বোধহয় অমিতাভ বচ্চনকেই পাই, বাকি আর কাউকে আমি তো শুনি না যে পিওরলি হিন্দিতে কথা বলে। হয়তো আমার চোখে পড়েনি, এটা হতে পারে কারণ আমি কতজনের সঙ্গেই বা মিশি, থাকি তো পশ্চিমবঙ্গে, এটা হতে পারে। তো যাই হোক, তো তোমরা দেখতে পাবে যে এই যেটার মধ্য দিয়ে, যে এই সমস্ত মিডিয়ামগুলোর মধ্য দিয়ে এই ভাষার এক্সটেনশন হয়, ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে বা অঞ্চল জুড়ে, সেখানে আমরা দেখতে পাবো যে একটা বড় ধরনের ডমিনেশনস আছে কিন্তু এই ধরনের একটা মিক্স একটা ভাষা, যেটাকে হিন্দুস্তানি ভাষা বলা যেতে পারে, যেটা উর্দু, হিন্দি, সংস্কৃত এই সমস্ত শব্দগুলোকে মিলিয়ে বা ভাষাগুলোকে মিলিয়ে একটা ভাষা তৈরি হয়। তো হিন্দি সিনেমাগুলোতে তোমরা বিশেষভাবে তোমরা দেখতে পাবে যে এগুলোর একটা ডমিনেশন। এখনকার দিনে তো তোমরা আবার দেখতে পাবে যে পাঞ্জাবি ভাষারও একটা ডমিনেশনস, বাঙালি ভাষারও একটা ডমিনেশনস। বাঙালি ভাষাটা যদিও কম, কিন্তু তোমরা পাঞ্জাবি ভাষাটারও দেখতে পাবে। বলিউডে যে সমস্ত সিনেমার গানগুলো আজকাল হয়, আমরা সেগুলোকে হিন্দি বলে ধরেই নিয়েছি, কিন্তু দেখবে সেগুলোতে কতগুলো ওয়ার্ড, কতগুলো সেন্টেন্স সেখানে দেখবে যে সেখানে কিন্তু যে পাঞ্জাবি ভাষায় সেখানে কিন্তু থাকে, সেগুলো শিখদের একটা ভাষা, সেগুলোকেও কিন্তু আজকে এগুলোর মধ্যে লিঙ্ক করা হয়েছে। তো যাদের ডমিনেশনসটা বেসিক্যালি বেশি হয়, তারা এখন চেষ্টাই এটা করে যে নিজেদের ভাষার সাথে সেগুলোকে অ্যাডজাস্ট করে নিজেদের কতগুলো শব্দকে সেখানে ঢুকিয়ে একটা ছন্দ তৈরি করা বা কতগুলো সেখানে ডায়লগ তৈরি করা এবং সেটাকে পপুলারাইজ করা, এবং সেটা যখন পপুলারাইজ হয় তখন স্বাভাবিকভাবেই ভাষারও কিন্তু এক্সটেনশন হয়। সো এগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাবে। এখানে চলে আসো, এরপরে আমাদের যে লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজের উপর বেস করে যে আমাদের মানে ভারতবর্ষের যে দেশ রাজ্যগুলো যে গঠন হচ্ছে এবং সেই রিলেটেড যে রাজনীতিগুলো, সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় অলরেডি জিজ্ঞেস করে। তো এখানে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে বিভিন্ন ধরনের, এখানে তোমরা জানো যে জাতিগোষ্ঠী আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে। তো সেই সমস্ত জাতিগোষ্ঠীগুলো নিজেদের একটা পরিচয় আছে এবং সেই পরিচয়ের একটা মূল একটা এলিমেন্টস হচ্ছে তাদের হচ্ছে ভাষা, এবং সেই ভাষার মধ্যে আমরা দেখতে পাবো কি যে ভাষাকে তারা রক্ষা করতে চায়, ভাষাকে তারা হচ্ছে প্রোটেক্ট করতে চায় এবং তাদের নিজেদের অস্তিত্বটাকে তার মধ্য দিয়ে তারা তাদের রুটটাকে ধরে রাখতে চায়, রুট। তো আমরা দেখতে পাবো ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছে, ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছে তখন আমরা এটাও দেখতে পেয়েছি যে তারা তাদের নিজেদের ভাষা নিয়ে এসেছে, নিজেদের হিন্দি ইংলিশ ভাষা তারা এখানে নিয়েছে, তারা তাদের শেক্সপিয়ার পড়ানো শুরু করেছে, তারা এখানে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে, তারা প্রচুর মানুষকে তাদের নিজেদের দেশে পাঠিয়েছে, দিয়ে সেখানে তাদেরকে ভাষা শিখিয়ে এখানে নিয়ে এসে তাদেরকে এমপ্লয়ি হিসেবে রিক্রুট করেছে, ওখান থেকে প্রচুর মানুষকে এখানে নিয়ে এসেছে। তো এই সমস্ত প্রসেসের মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে কি যে হিন্দি ভাষা, ইংলিশ ভাষাকে এখানে কিন্তু প্রমোট করার। কিন্তু আমরা দেখতে পাবো যে এই ইংলিশের যে ডমিনেশন সেটা কিন্তু অনেকে মেনে নেয়নি, এবং বিশেষ করে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো সেখানে যে এক প্রকার সাপ্রেস হয় এবং তাদের যে অটোনমি নষ্ট হয়, সেই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনও করেছে। তোমরা দেখতে পাবে 1918 সালে যখন মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট যখন তৈরি হচ্ছে ওই 1919 সালের ভারত শাসন আইন তৈরি করার জন্য, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানেও একটা এই ধরনের একটা কিন্তু বলা যেতে পারে যে একটা ভাষাগত একটা আন্দোলন কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে, এবং আমরা দেখতে পাবো যে সেখানে তারা কিন্তু এটাকে কিছুটা স্বীকৃতি দিতে বাধ্য হয়। মহাত্মা গান্ধীও আমরা দেখতে পাবো যে 1920 সালে, উনি তো 1915 সালে ভারতবর্ষে আসছেন, তোমরা জানো যে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস যে দিনটিকে পালন করা হয় এখন পরীক্ষায় আসে। তখন আমরা কি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি এটাই যে তিনিও এগুলোকে নিয়ে আন্দোলন করেছেন এবং ভাষাগত প্রভিন্স তৈরি করার পক্ষে সেখানে কিন্তু কথা বলেছেন। এবং তিনি শুধু নয়, সেই সময় আমরা দেখতে পাবো যে ব্রিটিশ ভারতে বিশেষ করে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ভারতে আমরা দেখতে পাচ্ছি যে মানে ব্রিটিশ ভারতে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস সেই সময় যে একটা লিডিং পলিটিক্যাল পার্টি, ন্যাশনালিস্ট পার্টি, তারাও কিন্তু এই সমস্ত দাবিগুলোকে কিন্তু সমর্থন করেছে এবং তারাও চেয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য ভাষার ভিত্তিতে কিন্তু ব্রিটিশ ভারতে তৈরি হোক। 1927 সালেই তোমরা দেখতে পাবে যে যখন লিঙ্গুইস্টিক প্রভিন্স হিসেবে তারা অন্ধ্রপ্রদেশ, উৎকল এবং কর্ণাটকা তৈরি করার কথা বলেছে। 1920 সালে মহাত্মা গান্ধী যখন এই ধরনের একটা কথা বলছেন যে তিনি ভাষাগত প্রভিন্সের পক্ষে দাঁড়াচ্ছেন, তখন একটা ভাষাগত আন্দোলন মাথাচাড়া দিয়ে অবশ্যই ওঠে, এবং এটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণ বাদেই তোমাদের বলবো। সেটা হচ্ছে কিন্তু সেই সময় তোমরা দেখতে পাবে কোথায়,
না তোমরা সেই সময় দেখতে পাবে সেটা হচ্ছে পাঞ্জাবে তোমরা দেখতে পাবে। পাঞ্জাবে তোমরা জানো যে 1919 সালে এই ভাষাগত একটা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠলো, যে শিখ যারা আছে তারা তাদের নিজেদের যে পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে কি সম্পূর্ণ ভিন্ন। তারা হিন্দুদের পরিচয়ের থেকে বা হিন্দুদের কালচারের থেকে সম্পূর্ণ তাদের ভিন্ন ধর্মী একটা কালচার আছে। তো সেই কালচারটিকে তারা প্রমোট করতে চায়। বিশেষ করে তারা ভাষাগত একটা তাদের বিভিন্ন ভিন্নতা আছে, তাদের খাদ্যের অভ্যাসগত একটা পার্থক্য আছে, তাদের অঞ্চলগত পার্থক্য আছে। খুব অঞ্চলগত খুব একটা পার্থক্য পাবে না, বাট হ্যাঁ আছে। তারপরে তাদের নিজেদের ধর্মগত একটা তো পার্থক্য তো আছেই, তাদের নিজেদের ঐতিহ্যগত একটা পার্থক্য আছে, ইতিহাসগত একটা পার্থক্য আছে, এবং সেটাকে তারা কিন্তু রক্ষা করতে চায়। তো এটাকে রক্ষা করার জন্যই তোমরা দেখতে পাবে যে 1919 সালে সেই সময় যে ভাষাগত আন্দোলন সেখানে শুরু হলো। এখান থেকেই আমরা দেখতে পাবো যে ফাইনালি কোন দিকে গেল এই আন্দোলনটা। 1920 সালে এসে আমরা দেখতে পাবো যে সেখানে অকালি দল তৈরি হলো। অকালি দল যেটা এখনো এক্সিস্ট করছে, যে দলটা পরীক্ষায় একাধিকবার এই দলটির নাম জানতে চেয়েছে এবং কত সালে ফরমেশন হয়েছিল এটাও পরীক্ষায় একাধিকবার এসেছে। তো 1920 সালে এই দলটা যে ফরমেশন হলো, আমরা তারপর থেকে দেখতে পাচ্ছি যে এরা এই ভাষাকে ভিত্তি করে নিজেদের যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেটাকে তারা নিজেরা ক্যাচ করলো, তারা সেটাকে ক্যাপচার করতে পারলো বলতে পারো এক প্রকার। এবং সাথে সাথে সেখানে তারা কিন্তু তাদের নিজেদের ধর্মটাকেও কিন্তু সেখানে ইনক্লুড করে দিল। তো সেটা একটা 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 ভিন্ন ধর্মী একটা চরিত্র লাভ করলো। ফলে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাষাগত এবং তারা ধর্মগত একটা, অর্থাৎ লিঙ্গুইস্টিক রিলিজিয়াস একটা বলতে পারো যে একটা গ্রুপ হিসেবে তারা উঠে আসলো, একটা অঞ্চল হিসেবে এটাকে তারা উঠে আসার চেষ্টা করছে। এবং তারা হিন্দুদের যে ডমিনেশন সেখান থেকে কিন্তু মুক্তি চাইছে, এবং তারা দীর্ঘদিন ধরে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা আলাদা তো প্রদেশ তো চাইছিল ব্রিটিশ ভারতে। তারপরে আমরা দেখতে পাবো যে স্বাধীন ভারতে এসেও তারা একটা আলাদা রাজ্যের প্রভিন্সের দাবি কিন্তু করে আসছিল। তো এই সমস্ত ইতিহাসগুলো আমরা দেখতে পাবো। আমি ওই আলোচনায় আসবো, আমি ওই আলোচনায় এখন ঢোকার চেষ্টা করছি না, বাট মোটামুটিভাবে এখানে আগে ব্রিটিশদের গল্পটা আগে বলে দিই। তো 1927 আমরা দেখতে পাবো কি, 1927 এই যে এখানে তোমরা দেখতে পাবে যে গান্ধীর সঙ্গে নেহরুর আমরা দেখতে পাবো যে একটা মোটামুটিভাবে গান্ধী এবং নেহরু তখন মোটামুটিভাবে এক প্রকার তারা সকলে মিলে চেষ্টা করেছিল। অর্থাৎ বলতে পারো সেই সময়কার কংগ্রেসের বড় যারা লিডার ছিলেন তারা কিন্তু চেষ্টা করলেন এক প্রকার যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে এখানে প্রদেশ কতগুলো তৈরি করা যেতেই পারে, এবং বিশেষ করে বড় বড় প্রদেশগুলোকে ভেঙে এখানে ছোট করা যেতেই পারে। তো এই সমস্ত ডিমান্ডসগুলো সেখানে কিন্তু উঠে আসতে শুরু করেছিল। এখানে দুটো মানে এই 21st যে কংগ্রেসের যে কমিটি ছিল, এই কনফারেন্স ছিল বলতে পারো, প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির যে মিটিং ছিল, সেখানে আমরা দেখতে পাবো যে তারা কি করে। 1927 সালে তারা দেখতে পাবো যে এইরকম ভাবে অন্ধ্র যেটাকে বলা হচ্ছে আন্ধ্রা উৎকল সিন্ধ এবং কর্ণাটকের এই দাবিগুলোকেও তারা কিন্তু সেখানে কিন্তু পাশ করায় নিজেদের এই মিটিং এর মধ্যে দিয়ে। তো অন্ধ্রপ্রদেশ যেটাকে বলা হচ্ছে, উৎকল মানে সেই এখন যেটাকে উড়িষ্যা বলা হচ্ছে, ঠিক আছে, এবং সিন্ধ মানে তো জানোই সেখানে সেই সময় সিন্ধ এবং বালুচিস্তান মানে হচ্ছে ওই ওয়েস্টার্ন পার্টিকে বলা হচ্ছে। এবং আমরা দেখতে পাবো যে কর্ণাটকা মানে হচ্ছে যেটা হচ্ছে ওই সেই সময় যেটা হচ্ছে তামিলনাড়ুর অধীনেই ছিল। তো সেই সমস্ত অঞ্চলগুলোর কথা বলা হচ্ছে যে এখানে এদেরকে আলাদা হচ্ছে ভাষার ভিত্তিতে কিন্তু একটা প্রভিন্স হিসেবে কিন্তু গড়ে তোলা যেতে পারে। এই সমস্ত দাবিগুলো সেখানে কিন্তু কংগ্রেসের ভিতরেও কিন্তু উঠে আসতে শুরু করলো। আমরা দেখতে পাবো যে 10 বছর পরে তোমরা ঠিক দেখতে পাবে যে নেহেরু নিজেও 1937-এ যখন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি নিজেও কিন্তু আমরা দেখতে পাবো যে ল্যাঙ্গুয়েজের উপর বেস করে যে ভাষা তৈরি হওয়া দরকার, এই ধরনের একটা দাবিকেও তিনি কিন্তু মেনে নেন। এবং আমরা দেখতে পাবো এই সমস্ত ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে গঠন করার আইডিয়াগুলো কিন্তু অনেকটাই এগিয়ে যায়। এবং আমরা দেখতে পাবো পরবর্তীকালে আরো অনেক ভাষা মানে এটা তো শুরু হলো বলতে পারো, পরবর্তীকালে আরো অনেক রাজ্য তৈরি হয়েছে। যেমন এখানে দাবিগুলো তো উঠতে শুরু করলো ঠিকই, কিন্তু আমরা দেখতে পাবো উড়িষ্যা তৈরি হলো। তোমরা দেখতে পাবে যে ওই উড়িষ্যা তোমরা দেখতে পাবে যে এখানে ওই 1932 এবং 33 সালের পরে তোমরা দেখতে পাবে যে উড়িষ্যা তৈরি হচ্ছে। এবং তারপরে সেখানে যে হিন্দু সেন্টিমেন্ট ছিল সেটাকে আসলে আপিস করার জন্য আমরা দেখতে পাবো যে সেখানে এই রাজ্যটিকে সেখানে তৈরি করা হলো বা প্রদেশটিকে তৈরি করা হলো। এবং সিন্ধটিকেও তৈরি করা হয়েছিল বিশেষত মুসলিমদের যে সেন্টিমেন্ট ছিল সেটাকে ভ্যালুস দিতে গিয়ে। তো ব্রিটিশ ভারতে তোমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু দেখতে পাবে, হিস্ট্রিগুলো তোমরা দেখতে পাবে। এরপরে তোমরা দেখতে পাবে যে আরো দুটো মানে রাজ্য তৈরি করার একটা দাবি উঠতে থাকে স্বাভাবিকভাবেই, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা।
তো আন্ধ্রা এবং কর্ণাটকা, তো যাই হোক কেরালা ফাইনালি আমরা দেখতে পাবো 1938-এ তারা ডিমান্ড করে এবং তারা কিন্তু একটা মানে তারা সেই স্বীকৃতিটাও মোটামুটি ভাবে বলতে পারো যে পাওয়ার দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাবো যে তাদের এই যে দাবি দাওয়াগুলো সেগুলো বিশেষ অগ্রসর হয়নি, মানে আরো যে সমস্ত রাজ্যগুলো যে দাবি দাওয়াগুলো উঠছিল সেগুলো বিশেষ অগ্রসর হয়নি। বিশেষ করে তোমরা দেখতে পাবে যে সেই সময় যখন ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো তখন তোমরা দেখতে পাবে যে এই সমস্ত দাবি দাওয়াগুলো কোথাও গিয়ে মাথা ধামা চাপা পড়ে যায়। এগুলো কিন্তু মাথা তুলে আর দাঁড়াতে পারেনি, ব্রিটিশরা সেগুলোকে এতটা কিন্তু পাত্তাও দেয়নি। তো এই বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। যেমন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা যেতে পারে যে যেমন হচ্ছে ওই তামিলদের জন্য যে নতুন রাজ্য গঠন করার কথা, হ্যাঁ, তো তামিল রাজ্য গঠন করার কথা ভাষার ভিত্তিতে, তো সেই সমস্ত দাবিজগুলো কিন্তু সেখানে খুব একটা বেশি গুরুত্ব পায়নি। তো আমরা দেখতে পাবো সেগুলো ধামা চাপা পড়ে যায় সে ব্রিটিশদের সেই সময় দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নিয়ে তারা ব্যস্ত থাকার কারণে। তো যাই হোক এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো পাবে, এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় এগুলো, কারণ আমাদের গুরুত্বপূর্ণ পার্টগুলো হচ্ছে স্বাধীনতার পর থেকে, তো ওগুলোতেই বেশি করে ফোকাস করো, কারণ যা জিজ্ঞেস করেছে এখনো পর্যন্ত পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছে সব স্বাধীনতার পরের ইতিহাসটাই জানতে চেয়েছে, ফ্যাক্টগুলোই কিন্তু জানতে চেয়েছে। আমরা দেখতে পাবো যে এখানে 1950-তে যখন এখানে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যখন ভারতবর্ষে ডিসাইড করা হচ্ছে, বিশেষ করে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন ভাষা ডিসাইড করা হচ্ছে যে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী হবে, অফিসিয়াল বলা ভুল, যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী হবে বা স্টেট ল্যাঙ্গুয়েজ কী হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় হিন্দুস্তানি বা হিন্দি এই সমস্ত ভাষাগুলোকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় এবং তারা দাবি করে অনেকে এটাই যে হিন্দুস্তানি ভাষাকে সেখানে কিন্তু একটা ভাষা হিসেবে, জাতীয় ভাষা হিসেবে সেখানে কনসিডার করা হোক বা হিন্দিকেও করা হোক। তো অনেকের এটা নিয়ে আপত্তি থাকে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের ভাষাগত একটা একটা অটোনমি তারা চাইছিল, তো তারা এটাতে আপত্তি করে বসে। বিশেষ করে তোমরা দেখতে পাবে যে যারা সাউথে যারা বিলং করে, বিশেষ করে যারা হচ্ছে ওই যেটাকে আমরা তামিলনাড়ু বেল্ট বলছি বা মাদ্রাস বেল্ট বলছি সেটা, তো সেই অঞ্চলের মানুষরা সেখানে মাথা চাড়া দিয়ে ওঠে, মানে তারা বিরোধিতা করে বসে। এটা তার অন্যতম কারণ হচ্ছে যে তারা কখনোই মানে মানে চাচ্ছে না বা চায়নি সেই সময় যে হিন্দিদের ডমিনেশনসটা তাদের উপর হোক। তারা যেমন ব্রিটিশদের ডমিনেশনস বা হিন্দির ডমিনেশনসটা যেমন তাদের নিজেদের উপর দেখেছিল, ঠিক একই রকমভাবে হিন্দিকেও কিন্তু একই তালে বা একই ক্যাটাগরিতে তারা কিন্তু রেখেছিল এবং তারা স্বাভাবিকভাবে সেটাকে মেনে নেবে না বলেই কিন্তু কনসিডার করেছিল। আমরা দেখতে পাবো সেই কারণে তারা কিন্তু এটাকে কিন্তু মেনে নেয়নি। যদি আমরা দেখতে পাবো সেই সময় ভারতবর্ষের ভাষা হিসেবে সেই সময় আমরা দেখতে পাবো যে হিন্দিকে গ্রহণ করা হলেও যখন এদের তরফ থেকে একটা বিরোধিতার সুর তৈরি হয় তখন আমরা দেখতে পাচ্ছি কি যে 15 বছরের জন্য সেই সময় প্যারালালি হিন্দির পাশাপাশি ইংরেজিকেও কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গুরুত্ব দেওয়া হয়, যাতে করে কি হয় যে নন হিন্দি ভাষী যে সমস্ত অঞ্চলগুলো আছে বা রাজ্যগুলো আছে সেখানকার রাজ্য সরকারের সাথে বা সেখানকার মানুষের সাথে কমিউনিকেশনসটা যাতে ইজি হয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো ইংলিশকে এখানে 15 বছরের জন্য কিন্তু রেখে দেওয়া হয় হিন্দির পাশাপাশি। যদিও আমরা দেখতে পাবো যে এরপরে এই ভাষাটিকে যখন রেখে দেওয়া হলো তখন 1960-এর পরেও তোমরা দেখতে পাবে ওই 62-63 দিকে, বিশেষ করে 62-র দিকে তোমরা দেখতে পাবে যে এখানে যদিও এই আন্দোলনটা এটা আরো কতগুলো বিষয় তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে আন্দোলনটা অনেক আগেই শুরু হয়ে গেছিল। ভারত যখন স্বাধীনতা লাভ করলো তখন তোমরা দেখতে পাবে যে ডিমান্ড তো ছিল এটাই যে হিন্দিকে তাদের ভাষা হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে, জাতীয় ভাষা হিসেবে কনসিডার করা হচ্ছে বা জাতীয় না অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করা হচ্ছে এবং সেখানে অন্য ভাষাগুলো পিছিয়ে পড়বে। তো প্যারালালি ইংরেজি রেখেছে ঠিক আছে, বাট তারপরেও কোথাও গিয়ে রাজ্যগুলো তাদের নিজেদের ভাষাগত অটোনমি চাইছিল এবং নেহরুর কিন্তু এটা কোনো রকমের ইন্টেনশন ছিল না যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলো গঠন হোক। তার কারণ তোমরা জানো এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের এই যে পলিটিক্যাল ইকোনমির যে কনসেপ্টগুলো পড়ালাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে বিশেষভাবে ভ্যালুস দিয়েছিলেন, তিনি ডেভেলপমেন্টকে ভ্যালুস দিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই ইকোনমি তার মাথাতে কিন্তু বিশেষ বা তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট মনে হয়েছিল। ভাষার ভিত্তিতে সেই কারণে রাজ্য তৈরি করা, প্রভিন্স তৈরি করার ধারণাতে তিনি কিন্তু বিশ্বাসী ছিলেন না বা তিনি করবেন না বলে এক প্রকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন বলতে পারো। যদি আমরা দেখতে পাবো যে গান্ধীজির এক অনুসারী যিনি সত্যাগ্রহের পথে আন্দোলন করছিলেন দীর্ঘদিন ধরে, শেষ পর্যন্ত তিনি মারা যান যখন, তখন আমরা দেখতে পাবো যে দীর্ঘদিন ধরে প্রায় 49 দিনের মতো বোধহয় তিনি হাঙ্গারি স্ট্রাইকে ছিলেন এবং তার ফলে তিনি মারা যান এবং তার দাবিটা ছিল এটাই যে সেখানে অন্ধ্রপ্রদেশকে ভাষার ভিত্তিতে একটা রাজ্য গঠন করা হোক।
তো যখন তিনি মারা গেলেন তখন একটা আন্দোলন ছড়িয়ে পড়লো ওই রাজ্যটার মধ্যে, এবং আমরা দেখতে পাবো অর্থাৎ মাদ্রাজের মধ্যে একটা আন্দোলন ছড়িয়ে পড়লো, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে সেই আন্দোলনের ঢেউ কিন্তু ধীরে ধীরে গোটা দেশেও ছড়িয়ে পড়লো। বাট ইনিশিয়ালি আমরা দেখতে পাবো যে যখন আন্দোলনটা এই রকমের একটা আন্দোলন নিজেদের ওই অঞ্চলের মধ্যে যখন ছড়িয়ে পড়ছে, তখন সেটাকে ট্যাকেল করার জন্য নেহরু তখন কি করলেন, ওই 1953 সালে অন্ধ্রপ্রদেশে ভাষার ভিত্তিতে একটা রাজ্য হিসেবে গড়ে তুলতে কিন্তু বাধ্য হলেন। 1953 সালে ভাষার ভিত্তিতে একে রাজ্য হিসেবে গড়ে তুলতে বাধ্য হলেন, তেলেগু ভাষার ভিত্তিতে একে গড়ে তোলা হলো। তারপরে আমরা দেখতে পাবো যে পার্মানেন্টলি যখন এবং এবং এটা যখন হলো, যে এটা যখন সত্যি করা সম্ভবপর হলো যে অন্ধ্রপ্রদেশকে তেলেগু ভাষার ভিত্তিতে বা তার নিজেদের ভাষার ভিত্তিতে একটা রাজ্যের স্বীকৃতি দেওয়া হলো, তাদের অটোনমিকে সেখানে স্বীকার করা হলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজ্যগুলো তখন গিয়ে কিন্তু তাদের নিজেদের আন্দোলনে মাথাচাড়া দিচ্ছে তারা, এবং তাদেরও দাবি প্রায় এক প্রকার এইরকমই যে তারাও ভাষার ভিত্তিতে রাজ্য চায়, কারণ কোনো রকমের অন্য ভাষার ডমিনেশনস তারা কিন্তু চায় না। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে সেই সময় স্টেট ফরমেশন কমিশনস তৈরি হলো, ঠিক আছে, রিঅর্গানাইজেশনস কমিশন যেটা বসলো সেই সময়, ঠিক আছে, স্টেট রিঅর্গানাইজেশনস কমিশন, SRC। তো স্টেট রিঅর্গানাইজেশনস কমিশন হলো, সেখানে স্টেটগুলোকে অর্গানাইজ করার কথা বলা হলো, সেখানে ফাজল আলীর নেতৃত্বে তোমরা দেখতে পাবে যে সেখানে কমিশন তৈরি হলো, এবং সেই কমিশনস আমরা দেখতে পাচ্ছি কি করলো, তারা কিন্তু কতগুলো রেকমেন্ডেশনস দিয়েছিল, কতগুলো ভাষা সেখানে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার। তো সেখানে আমরা দেখতে পাবো যে তারপরেও সেখানে 1956-এ এটা এসেছিল। 1955-এ যখন এই কমিশন তৈরি করা হলো নেহরু এটা করলেন। 1956-এ এই কমিশনস তাদের রিপোর্ট জমা দিলেন, এবং আমরা দেখতে পাবো কি যে সেখানে কতগুলো ভাষাভিত্তিক রাজ্য গঠন করা তারা কথা বলেছে। তো যখন বলা হলো তখন আমরা দেখতে পাবো যে ভাষার ভিত্তিতে রাজ্য অনেকগুলো রাজ্যকেই গঠন করা হলো। সেই সময়ই তোমরা দেখতে পাবে যে পাঞ্জাবের যেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের এই ভাষাগত আন্দোলনে, যে পাঞ্জাব সেই সময় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে তারা কি চায় না, তারা সেখানে একটা ভাষাগত একটা রাজ্য চায়, কিন্তু তাদের এই দাবিকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি, বরং বলা যেতে পারে যে সামান্যটুকুই করা হয়েছিল। যে সেই সময় পাঞ্জাব 3-4টে ভাগে বিভক্ত হয়েছিল বলতে পারো। তো সেটাকে তখন কি করায়, শুধুমাত্র সেখানে হিমাচল প্রদেশটাকে শুধুমাত্র বের করে দিয়ে বাকি এখানে পেপসু এবং পাঞ্জাবকে একত্রিত করে দেওয়া হয়। তো দীর্ঘদিন ধরে তাদের লিডাররা এখানে আন্দোলন করছিল, তাদের দাবি ছিল যে ভাষার ভিত্তিতে গঠন করা হোক, কিন্তু সেটা করা হয় না আলটিমেটলি। এবং আমরা দেখতে পাবো যে এই SRC কমিশনের এগেইনস্টেই আমরা দেখতে পাবো, ঠিক আছে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের রেকমেন্ডেশনের এগেইনস্টে এসে এখানে কি করলো না, পাঞ্জাব এবং পেপসুকে একত্রিত করে একটা রাজ্য কিন্তু সেখানে গঠন করা হলো। তো যাই হোক, আমরা এটা ডেভেলপমেন্ট সেখানে দেখেছি, কিন্তু সেটা তাদের সন্তুষ্ট করতে পারেনি। যেহেতু তাদের সন্তুষ্ট করতে পারেনি, ফলে এই আন্দোলনটা কিন্তু অনেকটা কন্টিনিউ হয়েছে। আমরা দেখতে পাবো যে সব মিলিয়ে গোটা দেশ জুড়ে যখন এই ধরনের একটা আন্দোলনের আবহাওয়া চলছে, তখন তোমরা দেখতে পাবে যে 1960-র দিকে এটা 60s-এর পর এটা আরো অনেক বেশি জোরদার হয়েছে, বিশেষ করে 62-র দিকে এসে বলতে পারো, 63-র দিকে এসে বলতে পারো। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে সেই সময় যে এই যে 15 বছরের জন্য যে প্রথম ভাষাটিকে যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ বলা হলো যে 15 বছরের জন্য ইংলিশ একটি সহযোগী ভাষা হিসেবে ভূমিকা পালন করবে, এবং তারপরে সেটাকে এলিমিনেট করা হবে এবং হিন্দিকেই সবাইকে মেনে নিতে হবে। এই ধরনের একটা অঘোষিত যে একটা ব্যবস্থা ছিল, অঘোষিত একটা যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, তো সেখানে আমরা দেখতে পাবো যে তামিলনাড়ুর স্টুডেন্টসরা সেখানে কিন্তু তার বিরোধিতা করতে নেমে আসে। 1960-এর দিকে তোমরা দেখতে পাবে যে তারা হিংসার পথও কিন্তু অবলম্বন করেছিল, এবং স্বাভাবিকভাবেই। এবং সেই সময় তোমরা দেখতে পাবে ডিএমকে একটা বড় পলিটিক্যাল পার্টি, সেখানে ডিকে থেকে ডিএমকে যারা হয়েছিল, তো তারা এর লাভটা কিন্তু তাদের পকেটে তুলে নেয় বলতে পারো, তাদের নিজেদের এতে করে তাদের অনেকটা ফায়দা হয়। যাই হোক, সেখানে আমরা দেখতে পাবো যে এই আন্দোলনের হাত ধরে তখন যে বলতে পারো যে এই আন্দোলনের হাত ধরে যে এই দাবিটা উঠলো, এই দাবিটা উঠলো যে সেখানে হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাকে এখানে রেখে দেওয়া হোক। তো তিনি মোটামুটি একটা কথা দিয়েছিলেন, নেহরু সেই সময় একটা কথা দিয়েছিলেন যে হ্যাঁ তিনি এটা রেখে দেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি এটা প্রমিসই করেছিলেন কিন্তু রাখতে পারেনি। তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি তার আগে মারা যান, অর্থাৎ এটাকে ইমপ্লিমেন্ট করার আগেই তার মৃত্যুবরণ হয়। তো স্বাভাবিকভাবেই তিনি হার্ট অ্যাটাকে যখন মারা যাচ্ছেন, নতুন প্রধানমন্ত্রী যখন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কি, লাল বাহাদুর শাস্ত্রী পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তখন ওই নেহরুর যে প্রমিসটা ছিল সেই প্রমিসকে তিনি সেখন কিন্তু ইমপ্লিমেন্ট করতে কিন্তু বাধ্য হন এক প্রকার। এবং তিনি তখন বলেন
যে নেহেরুর যে প্রমিসগুলো করেছিল সেগুলো তিনি করবেন ফুলফিল, এবং কতগুলো প্রিন্সিপালস সেখানে তিনি নিয়ে আসেন। কি কি প্রিন্সিপালস? না, হিন্দি ভাষার পাশাপাশি সেখানে ইংরেজি ভাষাকে একেবারে ইনডেফিনাইট পিরিয়ডের জন্য সেখানে রেখে দেওয়া হবে, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য রেখে দেওয়া হবে। তার অন্যতম কারণ হচ্ছে যারা নন হিন্দি ভাষী যে সমস্ত রাজ্যগুলো আছে, মানুষ আছে, তাদের সঙ্গে কমিউনিকেট করার অন্যতম মাধ্যম হবে কিন্তু হিন্দি ভাষা। তো স্বাভাবিকভাবে ইংরেজি ভাষা, তো ইংরেজিকে এখানে পার্মানেন্টলি এখানে রেখে দেওয়া হবে, এটা তাদের একটা বক্তব্য ছিল। মানে বলতে পারো যে এখানে লাল বাহাদুর শাস্ত্রীর একটা কিন্তু এখানে একটা বক্তব্য ছিল যে তিনি এখানে এটাকে রেখে দেবেন। ঠিক আছে, এখানেই তোমরা পাবে। একটু সিকোয়েন্সে লিখলে ভালো লাগে, এগুলো উল্টো পাল্টা করে লিখেছে তো, বড্ড উল্টো পাল্টা করে লিখেছে। যাই হোক, আমি এটা গল্পটা তোমাদের বলে দিই, এখানে বড্ড উল্টো পাল্টা করে দেওয়া আছে। ঠিক আছে, মানে একটা মেটেরিয়াল আমি ফলো করছি, এগুলো কোনো আইডিয়াল মেটেরিয়াল হয় না, ওইরকম নেই, মানে আমি খুঁজলেও পাবে না সেরকম তোমরা, বাট আমি এটা ভাবলাম অনেকটা হেল্প হবে, কিন্তু একটু উল্টো পাল্টা আছে। আমি গল্পটা আমি নিজের মতো করে সাজিয়ে সিকোয়েন্সে বলে দিই, তোমাদের মাথায় থাকবে, নাহলে উল্টো পাল্টা করে বললে মাথায় থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে তিনি তো প্রমিস তো করলেনই যে ভাষাটা এখানে এই ভাষাটি মানে হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষাটিকেও তিনি এখানে রেখে দেবেন, এবং আলটিমেটলি যতদিন এবং এবং এটা স্টেট টু স্টেটের একটা কমিউনিকেশনের ভাষা হতে পারে, স্টেটের সঙ্গে সেন্টারের একটা কমিউনিকেশনের ভাষা হতে পারে, এবং কোনো রকমভাবেই তিনি এখানে এটা কিন্তু চাপিয়ে দেবেন না, কোনো রকমভাবে কারো উপর চাপিয়ে দেবেন না। এই প্রমিসটা যখন করলেন তখন স্টুডেন্টের যে প্রতিরোধটা যেটা ছিল, তামিলনাড়ুর স্টুডেন্টরা যে প্রতিবাদটা করছিল, যেটা যেটা ডিএমকে নেতৃত্বে এসে আরও অনেক বড় করে হতে শুরু করেছিল, সেটা তখন কোথাও কোথাও গিয়ে দেখুন শান্ত হয়ে যায়। তো আমরা দেখতে পাবো সেই সময় একটা আইন তৈরি করা হয়, একটা সেই সময় 1963 দিকে তোমরা দেখতে পাবে যে এখানে তোমরা দেখতে পাবে 1963 একটা আইন তৈরি করা হয়, সেই আইনের মধ্য দিয়ে তোমরা একটা দেখবে পাকাপাকিভাবে সেখানে ডিসাইড করা হয় যে ইংরেজির পাশাপাশি হিন্দির পাশাপাশি ইংরেজিও কিন্তু একটা ভাষা হিসেবে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। এরপরে তোমরা দেখতে পাবে যে এটা তো গেল সেই সময়কার একটা গল্প, মানে এটা ইয়ের গল্প, মোটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর গল্প, সাউথের গল্প। এরপর পাঞ্জাবের গল্পটা যদি জেনে নাও, তাহলে যে পাঞ্জাবে ওই যেটা বললাম যে 1920 দিকে 20 সালে এসে প্রায় একই আন্দোলন সেখানেও সংগঠিত হচ্ছে, তারাও আন্দোলন, সেখানে আলাদা ভাষার ভিত্তিতে রাজ্য চাইছে, ধর্মের ভিত্তিতে রাজ্য চাইছে, স্বাধীন ভারতে এসে যেটা আরও জোরদার হলো, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। পেপসু এবং পাঞ্জাব সেখানে গঠন হলো, পেপসু এবং পাঞ্জাবকে একত্রিত করে গঠন হলো, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 1966-এ তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু পাঞ্জাবকে আলাদাভাবে বের করে দেওয়া হচ্ছে, পাঞ্জাবকে আলাদা একটা প্রভিন্স হিসেবে গড়ে তোলা হচ্ছে। তার কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে শিখরা রয়েছে, এবং যখন ভারতবর্ষ ডিভাইড হয়েছিল 1947-এ, তখন আমরা দেখতে পাবো যে এটা আরও অনেক সংখ্যাটা, তাদের পার্সেন্টেজটা তাদের এই ভূখণ্ডে আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। তো কোথাও গিয়ে তাদের দাবিটাও আরও জোরদার হয়, তো স্বাভাবিকভাবে সেটা অনেকটা পরে এসে 1966-এ এসে আমরা দেখতে পাচ্ছি কি তাদের এই দাবিটাকে কিন্তু মেনে নেওয়া হয়। তো সেখানে তোমরা দেখতে পাবে পাঞ্জাবে একটা আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনটা হয়েছে এখানে যেটাকে বলা হচ্ছে পাঞ্জাবি সুভা, যেটাকে বলা হচ্ছে সুভা। তো শুরুর দিকে এই সুভা নামেই পরিচিত ছিল, পরবর্তীকালে এটা আমরা আকালি দলকে এটা লিড করতে দেখছি, ওই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কিন্তু নোটিশ করে থাকবো। ঠিক আছে, এখানে এই যে লাল বাহাদুর শাস্ত্রীর কথাগুলো এখানে একটু বলে দিয়েছে, যে লাল বাহাদুর শাস্ত্রী যে পলিসিগুলো সেই সময় নেহরুর পরে নিয়েছিলেন সেগুলো হচ্ছে এটাই, যে নন হিন্দিদের জন্য এখানে কি হবে, যে নন হিন্দিদের জন্য ইংলিশ সেন্টারের সঙ্গে কমিউনিকেশনের জন্য ইংলিশকে গ্রহণ করা হবে। সরকারি সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত সরকারি কাজে এখানে ইংলিশকে ব্যবহার করা হবে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাবো যে স্টেট টু স্টেট কমিউনিকেশন এবং স্টেট টু সেন্টারের সঙ্গে কমিউনিকেশনের জন্য এগুলো করা হবে। তো যেগুলো তোমাদের বললাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি করেছিলেন বলে সেখানে কতগুলো এই আন্দোলনটিকে কিন্তু একটু থামানো গেছিল বলতে পারো। তো এই সমস্ত বিষয়গুলোই তোমরা এখানে দেখতে পাবে। ডিএমকের গল্পটা আর একটু জটিল, মানে আর একটু বড়। যদি আমি এবারে একটু পার্টিকুলারলি যদি তোমাদের আমি তামিলনাড়ুর গল্পটা বলি বা সাউথের গল্পটা বলি, তো তোমরা সেখানে জানো যে সেখানে পেরিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে পেরিয়ার সেখানে
অ্যান্টি ব্রাহ্মীণ একটা একটা সেন্টিমেন্ট সেখানে স্ট্যাবলিশ করেছিলেন বলতে পারো, বা যেটা ছিল সেটাকে তিনি আরো প্রমোট করেছিলেন, এবং সেখান থেকে মানুষের যে দাবি দাওয়াগুলো ছিল, তাদের যে এক্সপ্লয়টেশনস গুলো হতো, নন ব্রাহ্মী ব্রাহ্মীণসরা যেভাবে তাদেরকে এক্সপ্লয়েট করছো, তো সেই একটা কাস্ট বেসড একটা মুভমেন্ট তিনি গড়ে তুলেছিলেন। সেই কাস্টের সঙ্গে আমরা দেখতে পাবো তিনি ভাষাকেও সেখানে কিন্তু লিঙ্ক করেছিলেন, এবং ভাষাগত আন্দোলনও সেখানে তিনি লিড করেছিলেন। এবং তার যে সেখানে গুরুত্বপূর্ণ দুটো পাবলিকেশন ছিল, খুদি আরাসু আর একটা হচ্ছে, নামটা ভুলছি, খুদি খুদি আরাসু আর একটা হচ্ছে, দাঁড়াও দেখে বলছি পরে। রিভোল্ট। হ্যাঁ, রিভোল্ট না, রিভোল্ট না না, আর একটা আছে। তো এই দুটোতে আমরা দেখতে পাবো কি, যে এই দুটোতে আমরা দেখতে পাবো বিশেষ করে, ঠিক আছে, এই দুটোতে আমরা দেখতে পাবো বিশেষ করে লেখালেখিও তিনি করতেন, এবং তার যে আন্দোলন ছিল সেই আন্দোলনটিকে তিনি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন। ঠিক আছে, আছে এখানে খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা এই যে দেখো খুদি আরাসু আর হচ্ছে খুদি আরাসু রিভল্ট আর জাস্টিস, এই দুটো তার এখানে বলতে পারো যে পত্রিকা ছিল, সেই পত্রিকাগুলিতে তিনি বেশ লেখালেখি করতেন এবং এই আন্দোলনগুলিকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাবো যে ওই নন ব্রাহ্মণ যে কমিউনিটিস ছিল সেখানে, ঠিক আছে, তো যে বিশেষ করে যেমন হচ্ছে কাম্মাস এবং হচ্ছে কাপোস, তো এই কাম্মাস এবং কাপোসদেরকে কাপোসরা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে দীর্ঘ আন্দোলন সেখানে তারা তিনি করলেও আমরা দেখেছি, এবং পেরিয়ার পড়তে গিয়েও আমরা এগুলো পড়েছি, যে তার মধ্যে একটা 1949-এর দিকে গিয়ে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে তখন দেখবে তাদের এই পার্টিটার মধ্যে গিয়ে, মানে এই দলটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, একটা ফ্যাকশন বেরিয়ে আসছে। স্বামী পেরিয়ার চলে যাচ্ছে এখানে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে উঠে আসার চেষ্টা করছে, এবং ডিকে যেটা ছিল সেটা ডিএমকে হওয়ার চেষ্টা করছে। সিএন আন্নাদুরাই সেখানে দেখবে তোমরা প্রথম এর আবার লিডার হচ্ছে, এবং তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু কি হচ্ছে না, ভাষাভিত্তিক আন্দোলনটিকে তিনি কিন্তু, বা ওই ব্রাহ্মণদের ডমিনেশনস বিরোধী যে আন্দোলন সেটাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে তিনি এখানে এই যে 1949-এ এসে যে তিনি রাজনীতিতে আর থাকবেন না, রাজনীতির বাইরে এই আন্দোলনটিকে নিউট্রাল আন্দোলন হিসেবে গড়ে তুলবেন, সেটার পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। এর আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম যে 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটা ছিল, সেই 35 অ্যাক্ট অনুসারে আমরা দেখতে পাবো যে 1936-এ যে ইলেকশনসটা হচ্ছে, সেই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি কি, যে সেখানে ওই যে প্রভিন্স মাদ্রাস যে প্রভিন্স, সেই প্রভিন্সে কিন্তু সেখানে তারা হেরে যায়। তো তার একটা লিডিং পলিটিক্যাল পার্টি হলেও আমরা দেখতে পাবো যে এখানে লিডিং একটা পলিটিক্যাল পার্টি হলেও, লিডিং একটা গ্রুপ হলেও, নন ব্রাহ্মণদের ইস্যুসগুলোকে তারা তুলে ধরলেও সেখানে কিন্তু দেখা যাবে যে এই কম্মাস এবং কাপুসের মতো হচ্ছে গ্রুপগুলো, সংগঠন ইয়েগুলো, মানে গোষ্ঠীগুলো তোমরা দেখতে পাবে, নন ব্রাহ্মণ গোষ্ঠীগুলো তারা কি করে না, কংগ্রেসের প্রতি তারা আস্থাটা রাখে। তো ফলে তাদের কোথাও গিয়ে দাবিটা কিন্তু হারিয়ে যায়। তো আলটিমেটলি সেই কারণে তিনি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন, যদিও এখান থেকে সিএন আন্নাদুরাই বেরোতে চাইলেন না। 1949-এ তিনি আলাদা দলই গঠন করে নিলেন, ডিএমকে গঠন করলেন। আমরা জানি একাধিকবার পরীক্ষায় এসেছে ডিএমকে কত সালে ফরমেশন হয়েছে। তো তিনি যখন এখানে এই দলটি গঠন করছেন, এবং তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় পজিটিভ দিকে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং প্রথম তো মুখ্যমন্ত্রীও তিনি হয়েছিলেন, এগুলো আমরা জানি। যদিও পরবর্তীকালে তিনি যখন এটাকে লিড করার চেষ্টা করছেন, তখন আমরা দেখতে পাবো যে তাদেরই আর একটা যে ফ্র্যাকশন, যেটা ওই পেরিয়ার বা রামাস্বামীর নেতৃত্বে যেটা ছিল, যেটা নন পলিটিক্যাল ছিল, সেটা কিছুটা গিয়ে নন পলিটিক্যাল থেকেও কিন্তু পলিটিক্যাল বিষয়গুলোকে সমর্থন করে। বিশেষ করে সেই সময় কামরাজ, যার নামটা আমরা ইতিহাসে পড়েছি, পলিটিক্যাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়তে গিয়ে পড়েছি, তো তাকে কোথাও গিয়ে তিনি সমর্থন করছেন, এবং তাকে বলছেন যে ইনি হচ্ছেন পিওর, যে যাকে বলা হচ্ছে তামিল। তো পিওর তামিল হিসেবে তাকে তিনি কনসিডার করছেন, এবং আমরা দেখতে পাবো যে পিওর তামিল হিসেবে তাকে কনসিডার করছেন, এবং আলটিমেটলি তাকে সমর্থন করছেন, এবং এই এনআর পেরিয়ারের সমর্থন পেয়েও আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন। ঠিক আছে, 1964 পর্যন্ত সম্ভবত তিনি ক্ষমতায় ছিলেন। ঠিক আছে, এগুলো তোমরা এখানে গল্পগুলো দেখতে পাবে, এখানে ডিটেলস একটু দেখতে পাই যে 1963 পর্যন্ত, 1954 থেকে 63 পর্যন্ত তিনি কিন্তু এখানে পাওয়ারে ছিলেন। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিষয়গুলোই আর কি জানতে চাইবে তোমাদের কাছে হয়তো। তো এগুলো গেল হচ্ছে সাউথের গল্প, আর এটা তো পাঞ্জাবের গল্পটা তোমাদের তো বলেই দিলাম। তো আলটিমেটলি 1966-এ পাঞ্জাবটা তৈরি হলো। এর বাদেও তোমরা দেখবে আরো অনেকগুলো আন্দোলন তৈরি হয়েছে, ছোটখাটো আন্দোলন তৈরি হয়েছে, বিশেষ করে সাঁওতালি ভাষাকে কেন্দ্র করে আন্দোলন তৈরি হয়েছে। সেখানে তোমরা দেখতে পাবে যে
নর্থ ইস্টে বিভিন্ন ধরনের আন্দোলন তৈরি হয়েছে তাদের নিজেদের ভাষা, তাদের নিজেদের গোষ্ঠীগত পরিচয়কে কেন্দ্র করে। ওগুলোতে আমি ছোটোখাটো বিক্ষিপ্তভাবে ওগুলোতে আর যাচ্ছি না, বাট মোটামুটিভাবে বুঝে নাও যে তার বাইরেও অনেকগুলো আন্দোলন তৈরি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, তারা চেষ্টা করেছে। এবং এই আন্দোলনগুলিকে তাদের আন্দোলনগুলির যে দাবি ছিল তার মধ্যে একটা বড় দাবি ছিল এটাই যে ইন্ডিয়ার যে ভাষা 18টা যে ভাষা ছিল সেই ভাষার মধ্যে বিভিন্ন সময়, মানে 18টা রাতারাতি আসেনি, অল্প ছিল, পরে এগুলো এসেছে। আমি এগুলো আগামীকাল তোমাদের ধরে ধরে একেবারে ডেট ওয়াইজ বলবো কত সালে কোনটা ঢুকিয়ে সংবিধানের মধ্যে জায়গা করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে আন্দোলন ভাষাগুলিকে ঢোকানো হয়েছে তার মধ্যে একটা বড় রাজনীতি কাজ করেছে, এবং রাজনীতিটা হচ্ছে এটাই যে এরা হচ্ছে পুরনো ভাষা এবং সেই ভাষাগুলোকে স্বীকৃতি দিতে হবে। তো তারা এই দেবনগরী ভাষায়, ভালো করে মনে রাখবে এটাও পরীক্ষায় আসে, দেবনগরী ভাষায় যে হিন্দি ভাষা, সেই দেবনগরী ভাষায় হিন্দি ভাষাকে তারা সমর্থন করছে না, এবং তারা তাদের নিজেদের ভাষাকে কিন্তু তারা প্রমোট করতে চায়। যদিও অনেক এর আগেও যেমন আম্বেদকরও বিভিন্ন সময় বলেছেন যে ইন্ডিয়াকে যদি ইউনাইট করতে হয়, ইন্ডিয়াকে যদি প্রোগ্রেস করতে হয়, তাহলে তার বড় শক্তিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তার বড় শক্তিটা হচ্ছে কি, যে হিন্দি, যে ভাষায় হচ্ছে মেজরিটি অফ পপুলেশনস মানুষ কথা বলে, সব থেকে বড় ভাষা বলতে পারো এখানে। তো সেই ভাষাটিকে এখানে গুরুত্ব দিতে হবে। বলো কি বলছো? স্যার ওই জায়গাটা কি বললেন, দেবনাগরী ভাষাকে, হিন্দি ভাষাকে কারা সমর্থন করছে না স্যার? সমর্থন না, দেবনগরী ভাষায়, দেবনগরী হরফে হিন্দি ভাষা লেখা হয়। হিন্দি ভাষা যেটা দেবনগরী হরফ, ঠিক আছে, দেবনগরী হরফে লেখা হয়। তো দেবনগরী হরফে লেখা হয়, যাই হোক এটা দেখে নিও। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় এই কারণে বিভিন্ন রকমের রাজ্য, মানে কি বলবো, যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয়েছে। তবে লাস্ট ভাষার ভিত্তিতে রাজ্য যেটা গঠন হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবি ছিল। 1966-এই কিন্তু এটা তৈরি হয়েছে, তারপরে আর কিন্তু কোনো ভাষার ভিত্তিতে রাজ্য কিন্তু গঠন করা হয়নি। তো এইগুলো তোমরা দেখতে পাবে যে লাস্ট ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয়েছে কিন্তু পাঞ্জাবি। তারপরে বিভিন্ন ভাষাগুলোকে সংবিধানের মধ্যে জায়গা দেওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে। তো স্বাভাবিকভাবে সেখানে মৈথিলি, সেখানে নেপালি, সেখানে কোঙ্কনি, সেখানে সাঁওতালি, এই সমস্ত ভাষাগুলোকে কিন্তু সংবিধানের মধ্যে জায়গা দেওয়া হয়েছে বিভিন্ন সময়। এবং আমরা দেখতে পাবো এগুলো জায়গা পেয়েছে, বিভিন্ন সময় জায়গা পেয়েছে। এবং এর বাইরেও একটা পলিটিক্স হচ্ছে, এর বাইরেও একটা বিভিন্ন দাবি বিভিন্ন সময় উঠে এসেছে যে বিভিন্ন ভাষা যেগুলো পুরনো ভাষা সেগুলোকে কনজার্ভ করার জন্য, যেগুলো মাইনরিটিও বটে, তো মাইনরিটিসদের যেমন হচ্ছে কনজারভেশনের পাওয়ার রয়েছে, যেমন তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি, তাদের স্ক্রিপচার্স যে কনজার্ভ করার যেমন কথা বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, তো সেগুলো করা হোক এবং এগুলোকে প্রমোট করা হোক, এগুলো নিয়ে রিসার্চ করা হোক এবং এগুলোকে ঐতিহ্য হিসেবে কনসিডার করা হোক। তো এই উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাষাকে দেখবে সনাতনী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে কিন্তু জায়গা দেওয়া হয়েছে। যেমন তোমরা তামিল ভাষা পাবে, সবার প্রথমে তামিল ভাষাকে দেখবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে জায়গা দেওয়া হয়েছে, এবং তার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা আলাদা গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে প্রথমে তামিল ভাষা, তারপরে তোমরা দেখবে তেলেগু, তারপরে দেখবে সেখানে সংস্কৃত, এবং ধীরে ধীরে এইরকম ভাবে লাস্ট তোমরা দেখবে 5টা বা 6টা বোধহয় আছে, লাস্ট বোধহয় সেখানে উড়িয়া এসেছে, যেটা এইবার পরীক্ষায় এসেছিল। তো শুরুতে তামিল এবং শেষে হচ্ছে তোমরা দেখতে পাবে যে উড়িয়া। এই ভাষাগুলোকে সেখানে কিন্তু গুরুত্ব দিয়ে একটা ক্লাসিক্যাল একটা ভাষার একটা কিন্তু শিডিউল তৈরি করা হয়েছে বলতে পারো, একটা 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 ক্যাটাগরি তৈরি করা হয়েছে, যে ক্যাটাগরিতে কি করা হয়েছে, এই ভাষাগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো নিয়ে রিসার্চ হতে পারে, এগুলো নিয়ে গবেষণা হতে পারে, এগুলোকে সংরক্ষণ করা যেতে পারে, এগুলো হচ্ছে সেই জাতিগুলোর কিন্তু বিশেষত্ব। তো যাই হোক, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের এগুলো বিভিন্ন সময় এগুলোকে পড়ানো হোক, বিভিন্ন সময় এগুলোকে গবেষণা করা হোক, গবেষণার জন্য এগুলোকে ফান্ড রিলিজ করা হোক। যেমন জেএনইউতে বোধহয় উড়িয়া ভাষা নিয়ে গবেষণার জন্য বোধহয় একটা 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 চেয়ার বোধহয় আছে, ঠিক আছে, চেয়ার আছে বা একটা বোধহয় সেকশনস আছে, সেখানে সেগুলো নিয়ে গবেষণা হয়। তো এগুলো দেখবে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো তারা যখন সেন্টারে যে সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদের সঙ্গে যখন অ্যালাইন করতে পেরেছে তারা, তখন তারা এই দাবিগুলোও কোথাও গিয়ে তারা পূরণ করিয়ে নিতে পেরেছে, যে এই ভাষাগুলোকে কনজার্ভ করা হোক, এবং স্বাভাবিকভাবেই দেখবে এই ভাষাগুলো একটা স্বীকৃতি পেয়েছে। তো এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা পাওয়ার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলো আমরা দেখতে পাবো বর্তমান দিনে যে 22টা ভাষা আছে, সেই 22টা ভাষার মধ্যে এই 4টে বা 5টা কিংবা 6টা হবে। তো এরকম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজও কিন্তু আছে। এগুলোর বিশেষত্ব হচ্ছে এটাই যে এটাকে প্রমোট করতে পারবে, গবেষণা করা যেতে পারে, এগুলোকে আরও অনেক বেশি করে কিন্তু চর্চা করা যেতে পারে, এগুলোর জন্য রিসার্চ হতে পারে। তো এইগুলোই হচ্ছে এদের বিশেষত্ব, এবং তার জন্য তাকে সময় সময় আবার কিছু অ্যাওয়ার্ডও দেওয়া হয়, যারা ভালো গবেষণা করে তাদেরকে কিছু অ্যাওয়ার্ডও দেওয়া হয়।
তো এগুলোর জন্য এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কমিশন তৈরি করার কথাও বলা হয়েছিল ভাষা নিয়ে কাজ করবে, বিশেষ করে এই ভাষা একটা একটা কমিশনস আছে দেখবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে একটা কমিশনস আছে এবং সেই কমিশনসকে বলা হয়েছিল, অনেক আগেই বলা হয়েছিল কমিশন তৈরি হবে এবং তারা ভাষাগুলোকে প্রমোট করবে, বিশেষ করে সেখানে তারা হিন্দি ভাষাকেও প্রমোট করবে যাতে করে একটা ইউনিটি আসতে পারে, ঠিক আছে, ইউনিফিকেশন যাতে হতে পারে, ডাইভার্সিটিগুলো যদি কম হয়ে যদি ইউনিফিকেশন আসতে পারে তাহলে সেখানে প্রোগ্রেসটা করাটা খুব ইজি হয়ে যায়। বাট আমরা দেখতে পাবো সেগুলো খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যখন বিজেপি পাওয়ারে এসেছে তখন তোমরা দেখতে পাবে যে এগুলোকে গুরুত্ব দেওয়ার একটা কিন্তু বিশেষ প্রচেষ্টা দেখতে পাই। তারা বিশেষ করে সবাইতেই ইউনিফিকেশনস করার চেষ্টা, কারণ এখন যত বেশি ইউনিফিকেশনস করা যাবে তত বেশি এখন কি হবে না ইকোনমিক প্রোগ্রেসটা ইনশিওর করা যাবে। তো কোথাও গিয়ে এগুলো যেহেতু ইকোনমির ডিমান্ড, ইকোনমি যেহেতু ডাইভার্সিটি এত বেশি চায় না, ইকোনমি যেহেতু একটা সিঙ্গেল লাইনে যেহেতু একটা ব্যবসা করলে তাদের বেশ লাভ হয়, তো স্বাভাবিকভাবে এই সিঙ্গেল লাইনটাকে তৈরি করার একটা চেষ্টা কিন্তু আমরা এদের এই পলিসিগুলোর মধ্য দিয়েই দেখতে পাবো। তো কাইন্ড অফ বিজনেসটিকে বেশি প্রমোট করার জন্য কোথাও গিয়ে এগুলো তাদের আলোচনায় জায়গা পায়। যেমন এই মুহূর্তে যেমন তোমরা দেখতে পাবে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনস যেমন আজ বোধহয় ক্যাবিনেটে বা গতকাল বোধহয় ক্যাবিনেটে বোধহয় অ্যাপ্রুভ হয়ে গেছে না, আমাদের ফর্মার রাষ্ট্রপতি যিনি ছিলেন রামনাথ কোবিন্দ, তার নেতৃত্বে একটা কমিশন তৈরি হয়েছিল, তিনি রেকমেন্ড করেছিলেন যে হ্যাঁ হিন্দি ভাষাকে এখানে হিন্দি ভাষা বলছি ওয়ান নেশন ওয়ান ইলেকশনসের ব্যবস্থা করা যেতে পারে। তো তার রেকমেন্ডেশনে যেমন এটা এসেছে সেটাকে যেমন সেন্ট্রাল ক্যাবিনেট যেমন অ্যাপ্রুভাল দিয়েছে, তো নিশ্চয়ই সরকার হয়তো এটা পার্লামেন্টে গিয়ে, হয়তো না পার্লামেন্টে দেখবে তোমরা উইন্টার সেশনে হয়তো সেখানে এটাকে পাশ করাবে। তো পাশ করিয়ে আলটিমেটলি কি করবে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দিকে যেমন যাবে। তো এতে করে কি হবে ইলেকশনস কম হবে, ইলেকশনস কম হওয়া মানেই হচ্ছে সেখানে কিন্তু মানে ডেভেলপমেন্টটা বেশি হবে, কারণ ইলেকশন মানেই হচ্ছে 2 মাস 3 মাস যাবত সেখানে তোমরা দেখতে পাবে যে সেখানে ব্যবসা বাণিজ্য অনেকটা কিন্তু ব্যাহত হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে সেখানে অনেকটা ডিলে হয়, এই সমস্ত বিষয়গুলো হয়। তো এগুলো বিজনেসকে বা ইকোনমিক গ্রোথকে এগুলো আটকে দেওয়ার জন্য একটা এলিমেন্ট হিসেবে কাজ করে, সেই কারণে এটা হচ্ছে। অন্যদিকে একই রকমভাবে যখন ভাষা এত বড় একটা ডাইভার্সিটি থাকবে, ভাষাগত ডাইভার্সিটি, তখন কমিউনিকেট করাটা ইজ ডিফিকাল্ট। তো সেই কারণে কোথাও গিয়ে এরা ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজের ফর্মুলাগুলোও চায়, যেমন ওয়ান নেশন ওয়ান ট্রানজ্যাকশন সিস্টেম নিয়ে এসেছে। যেমন তোমরা দেখতে পাবে এখন যে গোটা দেশ জুড়েই মানুষ ইউপিআই ব্যবহার করছে, স্ক্যান করছে বা ফোনের নাম্বারেই দেখবে ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। তো এটা ভারতের ইনোভেশনস, এখন গোটা বিশ্ব এটার থেকে শেখার চেষ্টা করছে। ঠিক একই রকমভাবে অন্যান্য বিষয়গুলোও আছে। তো ভাষাও একটা সেই রকম মাধ্যম। কি করছে ভাষা ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান নেশন কনসেপ্ট গড়ে তুলে তারা চেষ্টা করছে যে হিন্দি ভাষাকে প্রমোট করে। তবে কোনো রকমভাবে তারা এটা বলছে না যে তারা অন্যান্য ভাষাগুলোকে সাপ্রেস করবে, বাট ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ যখন হওয়ার চেষ্টা করবে তখন কোথাও গিয়ে সেটাও কিন্তু সাপ্রেস হবে। তো সেই কারণে তারা প্যারালালি ওই কথাটা বলছে বটে, কিন্তু রিসেন্টলি তোমরা দেখতে পাবে যে একটা বড় অ্যামাউন্ট সেখানে একটা ভাষাগত কমিশন গঠন করা এবং ভাষা নিয়ে রিসার্চ করা, হিন্দি ভাষাকে প্রমোট করার জন্য দেখবে একটা বড় অ্যামাউন্ট সেখানে দেখবে সরকারের তরফ থেকে স্যাংশনস করা হয়েছে, হোম মিনিস্ট্রির তরফ থেকে, এবং সেটা কিন্তু এই গোটা বিশ্ব জুড়ে হিন্দিকে একটা কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গড়ে তোলার কিন্তু একটা চেষ্টা কিন্তু করছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাবো, এই বিষয়গুলোই আমরা এখনো পর্যন্ত দেখতে পাবো, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু জিজ্ঞেস করছে, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞেস করছে। এর বাইরে আর অন্য বিশেষ কিছু নেই, জাস্ট এগুলো দেখলেই হবে। আমি আর কি বলবো, ভাষার ভিত্তিতে 1960 সালে তোমরা গুজরাটি ভাষাকেও গুজরাটকেও দেখতে পাবে, ঠিক আছে, গুজরাটকে দেখতে পাবে 1960 সালে। গুজরাট মহারাষ্ট্র আলাদা হয়ে গেল, সেখানে পাঞ্জাবকে তোমরা 66-এ আলাদা হতে দেখবে, পাঞ্জাব হরিয়ানাকে আলাদা হতে দেখতে পাচ্ছ তোমরা। অন্ধ্রপ্রদেশকে তো তৈরি হতে দেখলেই সেখানে 53-তে পরবর্তীকালে রিঅর্গানাইজেশন কমিশন যখন আসলো সেখানেও তখন সেইটাকে আলাদাভাবেই গঠন করার কথা বলা হলো। তো এগুলো হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত কতগুলো রাজ্য। তো এখানে আরও কতগুলো আন্দোলন হয়েছে, ওগুলো ছোটোখাটো আন্দোলন, ওগুলোর দিকে আর ধ্যান দেওয়ার দরকার নেই। জাস্ট এই যে সমস্ত বিষয়গুলো বললাম এগুলোই মনে রেখো, তাহলেই হবে। আর এর বাইরে আর কিছু আমার মনে হয় না জানার আছে। আর যেগুলো আসবে সেগুলো আমরা কোয়েশ্চেন্স অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো সলভ করো, সেখানে তখন আমরা সিকোয়েন্সে দেখে নেব। বিশেষ করে আমাদের কনস্টিটিউশনে বিশেষ যে প্রভিশনসগুলোর কথা বলা হয়েছে, 8 শিডিউলে যে 22টা ভাষার কথা বলা হয়েছে, সেগুলো কোন ভাষা কত সালে ঢোকানো হয়েছে, এই ধরনের টেকনিক্যাল যেহেতু কোয়েশ্চেন্স করছে, তো এগুলো আমরা টেকনিক্যালি আগামীকাল কোয়েশ্চেন্সগুলো সলভ করার সময় ভালো করে দেখে নেব। আপাতত তোমরা যা পড়েছো এবং যা জানো তার মধ্যে থেকেই কোয়েশ্চেন্সগুলো সলভ করো। আগামীকাল যখন ওগুলো আমরা সলভ করবো তখন ডিটেলসে বাকিগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, এই গল্পটা জাস্ট মনে রাখলেই হবে, এতটুকুটাই এনাফ।
এবং এখানেই তোমাদের প্রায় অনেকগুলো কোয়েশ্চেন্স আমি 20-25টা বোধহয় বলেই দিলাম, যেগুলো পিওয়াইকিউ হিসেবে পরীক্ষায় কিন্তু বিভিন্ন সময় এসেছে। তো ওই জিনিসগুলো শুধু আশা করি নোট করে নিয়েছো, দেখবে ওগুলো রিপিট কোয়েশ্চেন্স, তো আবারও হয়তো তোমাদের ডিসেম্বরে কাজে আসতে পারে। ঠিক আছে, এই গেল ভাষাকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। এর বাইরে আমি আর কিছু বলতে চাইছি না, কারণ মিছিমিছি সেগুলো শুধু বলাই হবে, কোনো মূল্য থাকবে না ওগুলো। তো আমি এতটুকুতেই ছাড়ছি আজ। বলো এবার যদি তোমাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, বলার থাকে বলতে পারো। কিছু জানার বোঝার বলো। বোঝা গেছে? সবই বোঝা যাচ্ছে তো? ওকে, তাহলে বোঝা যাচ্ছে, ভালো। তাহলে এক কাজ করো, ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটে এখন অনেকটা আপডেটও গতকাল তোমাদের পড়াতে পারিনি, তার অন্যতম কারণ ওয়েবসাইটে আমি কতগুলো বিষয়কে মানে ওয়েবসাইট নিয়ে ডেভেলপমেন্টের কাজ চলছিল। তো ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে অনেকগুলো, যেমন তোমাদের বিশেষ করে তোমাদের মোটিভেট করে ওই ধরনের কিছু বিষয়কে অ্যাড করা হয়েছে। এক্সাম সিস্টেমটিকে আরও অনেকটা ইজি বা ফ্লেক্সিবল করে দেবে ওই ধরনের কতগুলো বিষয়কে অ্যাড করা হয়েছে। তো আশা করি সেগুলো তোমরা নোটিশ করছো নিশ্চয়ই, যারা আজ সারাদিনে করেছো বা কালকে রাতেও করেছো যারা, তো তারা নিশ্চয়ই নোটিশ করেছো যে ওয়েবসাইটে অনেক ডেভেলপমেন্ট এসেছে। বিশেষ করে তোমাদের কার কতটা স্কোর হলো সেটা তোমরা নিজেরাই এবার থেকে দেখতে পাবে। তো ভাষাকে কেন্দ্র করে যে লেকচারটা আজ হলো, আগামীকাল যখন তোমরা সলভ করবে বা আজকেই যখন সলভ করবে, এটা শুনে নেওয়ার পরেই আমি বলবো সলভ করে ফেলো। তো সলভ করো। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনে তোমাদের ভাষা নিয়ে আমি তোমাদের বলেছি যে এই কারণ যেহেতু, তো কাজেই এখন আর রিপিট করছি না, কোয়েশ্চেন সলভ করতে গিয়ে ওটা বলে দেবো। তো যাই হোক, সলভ করো। তো ওখানে দেখবে যে তোমাদের স্কোর বোর্ড দেখাবে, কার কতটা স্কোর হলো সেটা ডিটেলসে দেখাবে। আর টাইমারটা তুলে দেওয়া হয়েছে, কারণ টাইমারটা না তুলে দিলে তোমাদের মানে পরে গিয়ে তোমরা সরাসরি তোমাদেরকে এই স্কোর বোর্ডে নিয়ে যাবে, তোমরা কোয়েশ্চেনটা দেখার সময় পাবে না। তো এখন টাইম নিয়েই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে দেখো, এক্সপ্লেনেশনসগুলোও পড়ে টোড়ে তার নিজের মতো করে সলভ করো, সাবমিট করো, এবং দেখো ওখানে কার কত স্কোর হচ্ছে, কে কতটা এগিয়ে যাচ্ছ, কে কতটা পিছিয়ে যাচ্ছ, এগুলো তোমাদের নিশ্চয়ই মোটিভেট করবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের বলার বিষয় তোমাদেরকে, আর নতুন করে কিছু বলার নেই। কারা সলভ করেছো অলরেডি বলো। টাইমার তুলে দেওয়া হলো মানে? হ্যাঁ হ্যাঁ, আমি যখন সলভ করেছিলাম তখন তো টাইমার ছিল। হ্যাঁ টাইমার ছিল, কিন্তু টাইমার তুলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে, সব দেখবে 2-4 দিনের মধ্যে তোমরা দেখবে যে সব টাইমারগুলো তুলে দেওয়া হবে, আর অন্যরকমভাবে এটা আসবে, নর্মাল আসবে, টাইমার ছাড়াই আসবে। ঠিক আছে, স্যার বলো। বলছিলাম যে ওই যেটা করলাম আজকে কেরালা, কিন্তু ওখানে না আমি বলছিলাম যে কিছু প্রশ্ন মানে লাস্টে যে দেখায় না যে কি ভুল করলাম না করলাম, একটা রিভিউ সব কোশ্চেনগুলো একসাথে আসছে সাবমিট করার পর, কিন্তু ওটা এবারে এলো না। ওটাই বলছি তোমাকে, ওটাই বলছি যে ওটা আসবে না। এই কারণে তুমি কি করবে, যখন প্রশ্ন ইন্ডিভিজুয়ালি যখন পড়ছো তখনই তুমি দেখে নাও ওখানে তুমি কোনটা ঠিক করছো কোনটা ভুল করছো, যদি এক্সপ্লেনেশন দেওয়া থাকে তাহলে সেটা পড়ে নাও, পরে আর আসবে না, পরে আর আসবে না। আর আমি কতগুলো নাম্বারিং করে গেছিলাম, পরে লিখবো বলে যেগুলো আমি নোট করি, বাট সেগুলো করতে পারলাম না, কারণ আমি পরে তো আর পেলাম না ওগুলো। ঠিক আছে, আমি তোমাকে নয় ওটা পিডিএফটা দিয়ে দেবো, ওটা দেখে নিও তুমি। কিন্তু এখন থেকে ওটা যেগুলো তোমার অসুবিধা হবে সেগুলো টুক করে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নেবে ওটা, কারণ পুরো পেজটা আর এখন শো করবে না, সব কোয়েশ্চেন্সগুলো তুমি যদি বলো যেটা হচ্ছিল সবগুলো শো করবে, ওটা আর করবে না। সো কাজে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই তুমি স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রেখে দেবে, পরে ওগুলো আবার খুলে খুলে ল্যাপটপ থেকে দেখবে বা মোবাইল থেকে ওটা দেখবে যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। ঠিক আছে, ওকে। বলো ঐশী, কি বলছো? হ্যাঁ বলছি, আমি ভাবছিলাম যে ওই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করার আগে আমি যদি একবার একটু এটা পড়ে নিই নিজে, তাহলে মনে হয় ভালো হয়। তো স্যার কোথা থেকে পড়বো আজকের এই লেকচারটা যেটা হলো? আমি দিয়ে দিচ্ছি মেটেরিয়ালটা, অনলাইনে দিয়ে দিচ্ছি, আচ্ছা গ্রুপে মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, দিয়ে একবার পড়ে নিও। আর ইয়েটা পড়ে নিও, ইন্ডিয়ান লক্ষ্মীকান্তে তোমাদের ছিল না ওটা, লক্ষ্মীকান্তে দেখবে ল্যাঙ্গুয়েজ আছে, যেটা ল্যাঙ্গুয়েজের পার্ট যেটা আছে, ঠিক আছে, ওটা পড়ে নিও। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ কমিশন যেটা আছে ওটা পড়ে নিও, ওখানে ডিটেলসে সব পেয়ে যাবে। ওই দুটো পার্ট পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সলভ করো। এটা রেগুলার বেসিসে সলভ করবে, ফেলে রাখবে না। হ্যাঁ, জিরো স্কোর যদি তোমাদের জিরো হয় তারপরেও কিন্তু এটা রেগুলার বেসিসে সলভ করবে, কারণ গল্পটা শোনার পর কোয়েশ্চেন্সগুলো যদি তুমি দেখো তাহলে ওখানেই তোমার মুখস্থ হয়ে যাবে, তোমাকে আর টেক্সটটা না পড়ার সময় পেলেও অসুবিধে বিশেষ কিছু নেই, ওটাই এনাফ, ওটাই এনাফ। ঠিক আছে, আর এমনিতে তোমাদের যা মেটেরিয়ালগুলো দিয়েছে ওগুলো দেখে নাও, তাহলেই হবে। বলো কি বলছো? স্থাপিতা বোধহয় হাত তুলেছিল, স্থাপিতা কোথায় গেল?
না না, ওই সোহিনী দিয়ে যেটা বলছো ওটাই বলছিলাম। আর স্যার যেটা ডেইলি মক টেস্ট দিয়েছেন না আপনি ফর নেট জেআরএফ 2024, তো ওখানে স্যার মানে সলভ করছি তো তারপর কিন্তু আর স্কোরটা এক্স্যাক্টলি দেখাচ্ছে না, মানে যেটা আমার হাইয়েস্ট স্কোর ওটা উপরে আছে, যেটা আমার লোয়েস্ট স্কোর ওটা নিচে আছে। মানে আমি একটাতে 90 স্কোর করছি, একটাতে 50, এবারে কোনটাতে 90 কোনটাতে 50 মানে আমার একটু গুলিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। ওটাকে আমি দেখছি, ওটাকে আমি ঠিক করতে পারছি না, মানে অনেক ট্রাই করা হলো ওটা নিয়ে, ওটাকে করা যাচ্ছে না। ওটা আমি দেখছি, আমি ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, বাট ওটা 10টাই প্রশ্ন, ওটা আই থিঙ্ক একটু মানে তাহলে মনোযোগ দিয়ে করতে হবে, আমাদেরই মনে থেকে যাবে, ওটা সেরকম কোনো বড় প্রবলেম না। ওই সোহিনীদের ওটাই আমি বলতে যাচ্ছিলাম, বাট হ্যাঁ যেটা আপনি বললেন দ্যাট অলসো মেক সেন্স। করো ওইভাবে, অভ্যাস হয়ে যাবে ধীরে ধীরে, দেখো না, আর মন দিয়ে করো, যে কোয়েশ্চেনটা দেখলেই সে, আমি যেহেতু টাইমারটা তুলে দিয়েছি কাজে, ওটা পরে আর না দেখলেও হবে, সঙ্গে সঙ্গে দেখে নেবে, ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে এমনি ভালো লাগছে। এমনি যখন তোমরা স্কোর বোর্ডটা দেখতে পাচ্ছ শেষে এসে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন সলভ করার পর বা কোনো টপিক সলভ করার পর, স্যার সবাই তো গেস্ট করে দেয়, আমি ঝিলিকদি দীপিকা দি খালি নাম দিয়েছে, আর আমি তো ভাবি যে লোয়েস্ট থাকবো, সবাই দেখতে পারবে, বাট হ্যাঁ ইট ইজ অলসো মোটিভেটিং। আর গেস্ট দিতে পারবে না, কারণ এখন নিজের নাম লিখতে হবে, ওইটা সিস্টেম করে দেওয়া হয়েছে, নিজের নাম না লিখলে ওটা। আমি যখন কাল ফার্স্ট, তুমি যখন বলো, আমি যখন কাল মনে হয় রাতে নাকি পড়ছিলাম, তো ওই 10টা করে কোশ্চেন যেটা ডেইলি মক টেস্টের, তো তখন হচ্ছে মানে নতুন নতুন ভাবে সবকিছু আসছে, তো আমি ভাবছি যে শুধু এটা আমার সাথেই হচ্ছে নাকি মানে আপনি মানে করেছেন এটা, তো করার পর যখন দেখলাম যে হ্যাঁ লিডার বোর্ড শো করছে, তখন মনে হলো যে না হ্যাঁ আপনি করেছেন। দেখার পর যখন মানে দেখছি যে শুরুর দিকে হচ্ছে আমার নামটা নেই, তো 10টা কোশ্চেন করতে হচ্ছে ওই 3-4 মিনিট সময় নিয়ে নিয়েছি, তো তখন মানে দেখলাম যে গেস্ট আছে তারা হচ্ছে ওই 1 মিনিট বা 5 সেকেন্ডের মধ্যেই করেছে, তখন একটু মানে খারাপ লাগছিল যে এতটা রাস্তে 28-29 শিখতে হচ্ছে আমার র্যাঙ্ক, তো ভাবছি যে কি করছি, কি হচ্ছে, এতটা টাইম নিচ্ছি, তারপর হচ্ছে সব কোশ্চেন আবার ঠিকও হচ্ছে না, একটু মানে খারাপ লাগছিল ওটা দেখে। তখন মনে হচ্ছিল যে না মানে এই কম্পিটিশনটা না থাকলে হয়তো আগে হতো নিজের মতো করে পড়তে পারতাম। এখন দেখে একটু টেনশন ফিল হচ্ছিল যে হচ্ছে না, সবাই তো ঠিক করতে পারছে না, এটাই। ওই টেনশনটা ফিল হওয়াটা ভালো, ঠিক আছে। তুমি যখন আবার ভালো স্কোর করবে ধীরে ধীরে, তখন তুমি তো এখন সবে তোমার সিলেবাস শেষ হয়নি, একবার সিলেবাসটা শেষ হতে দাও, তারপর যখন তুমি রিভাইজ করবে তখন তোমার দেখবে স্কোরগুলো ভালো হবে, তখন আবার মোটিভেশন কাজ করবে যে হ্যাঁ হ্যাঁ পড়ে আমি করলাম, ভালো হচ্ছে। যেমন আজকের এটা করো, আজকে এটা পড়ে নাও, মেটেরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি, একবার জাস্ট যেগুলো হাইলাইট করা আছে চোখ বুলিয়ে নিও, ওই হাইলাইট করা পার্টগুলো একটু চোখ বুলিয়ে নিও, আর হচ্ছে লক্ষ্মীকান্ত থেকে যদি পড়তে চাও তাহলে ভাষার ওই ইয়েটা পড়ে নিও একটু, ভাষা যে কমিশন যেটা আছে সেটা পড়ে নাও, যেটা আমি এগুলো তো পড়িয়েছি তোমাদের, তো এই ভাষাগত কমিশন ওখান থেকে এখান থেকে এটা পড়ে নাও, পড়ে সলভ করতে যাও, দেখো তারপর আবার যে স্কোরটা আসবে সেটা তোমাকে আবার মোটিভেট করবে, বুঝতে পারলে, সেটা আবার মোটিভেট করবে, ভালো কোন সালে কোন স্টেট ফরমেশন হয়েছে সেগুলো মনেই থাকছে না, ওই তারপর হচ্ছে ক্রোনোলজি আসলে পরীক্ষা সেগুলোও মাথায় থাকছে না, সেটাই করবো। সেটা আরো বড় করে তোমাকে তাহলে গল্পটা বলতে হবে, অনেক বড় করে গল্প বলতে হবে, তখন কি হলো কেন হলো এগুলো, মানে এত ডিটেলসে গেলে তো অনেকটা সময় চলে যাবে, ওই জন্য এত ডিটেলসে আমি যাইনি। তো ওগুলো তাও একটা মোটামুটি একটা টেবিল করে দেয়ালে টাঙিয়ে ফেলো, বা নিজের সামনে সবসময় রাখার চেষ্টা করো, মোবাইল ফোনের স্ক্রিনে রাখার চেষ্টা করো, শুরুতে আর শেষে কে আছে সেগুলো দেখার চেষ্টা করো, বা একটা ফর্মুলা বানানোর চেষ্টা করো, এটা করার চেষ্টা করো, আদারওয়াইজ পসিবল নয়, ঠিক আছে। যেমন এখানে আজকে যেটা বললাম যে অন্ধ্রপ্রদেশ সবার আগে শুরু হয়েছে, কেন হয়েছে গল্পটা শুনে নিলে, যে সেখানে সেই সময় গান্ধীজির একজন শ্রী পট্টু সীতারা মল্লী বা এরকম কিছু একটা নাম ছিল, কঠিন নাম, অনেক বড় নাম, তো তিনি সেখানে হাঙ্গারি স্ট্রাইক করে শেষে মারা যান, এবং আলটিমেটলি সেটা নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে, এবং সেই কারণে 1953-তে অন্ধ্রপ্রদেশ তৈরি করতে বাধ্য হয়। এই গল্পটা তো জেনে গেলে। তারপরে সেখানে 1956-এ যখন স্টেট রিঅর্গানাইজেশন কমিশন ফর্ম হচ্ছে, তখন সেই কমিশন
সেখানে 14টা নতুন রাজ্য তৈরি করার কথা বলছে এবং 6টা সেই সময় প্রভিন্স তৈরি করার কথা বলছে। তো সেই সময় আমরা দেখতে পাবো স্টেটগুলো তৈরি হয়েছে। তো ওই সিকোয়েন্সে দেখার চেষ্টা করো, ওই মাঝের জায়গাটা একটু হজবরলা হতে পারে। তারপরে তুমি মনে রাখা সহজ কৌশল হচ্ছে সবার শেষেরগুলো দেখো, সবার শেষে কে হয়েছে, সবার শেষে কারা হয়েছে। সবার শেষে হয়েছে আমরা জানি যে তেলেঙ্গানা হলো, অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। তো অন্ধ্রপ্রদেশ সবার শেষ শুরুতে হয়েছিল 1953-তে, আর অন্ধ্রপ্রদেশ থেকেই বেরিয়ে যেটা গেল তেলেঙ্গানা সেটা সবার শেষে কত 2014 সালে। তাহলে একটা সিমিলারিটিস এখানে পেয়ে গেলে এইরকমভাবে গল্প করে করে নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবে। তাহলে দুটো বিষয় তোমার, দুটো রাজ্য এখানে কমন পেয়ে গেলে। এরপরে তুমি দেখবে 2000 সালের গল্পটা একটু জেনে নাও। 2000 সালে তখন তুমি দেখবে ওই মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় এবং হচ্ছে বিহার থেকে ঝাড়খণ্ড বেরিয়ে গেল 2000 সালে। তো 2000 সালের তখন তোমার একটা গল্প পেয়ে গেলে, ঠিক আছে। তো এইরকমভাবে তুমি বিষয়গুলোকে লিঙ্ক করে 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 মনে রাখতে পারো। তো বিভিন্ন গল্প পড়তে হবে, আরও অনেক বেশি গুগল করতে হবে যদি তোমার মন লিঙ্ক না করতে পারো, আর নইলে সরাসরি মুখস্থই করতে হবে এইরকমভাবে। তবে সবগুলো প্রয়োজন পড়ে না, একটা দুটো এরকম আসেই। এই যে বললাম ফার্স্ট লাস্ট আর বিভিন্ন বিষয়গুলো যদি একটা ফর্মুলা বানিয়ে নাও, তাহলে প্রথম সব কটা রাজ্যের আদ্য অক্ষর দিয়ে একটা ফর্মুলা বানিয়ে নাও, ফর্মুলা বানিয়ে নিলেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায়, ঠিক আছে। কিছু করার নেই নইলে নাহলে তুমি কত নালে এত টেক্সট পড়বে আর কত এইরকম লম্বা লম্বা টেক্সট পড়বে, লম্বা লম্বা গল্প শুনবে, আলটিমেটলি তোমার সিলেবাস শেষ হবে না 5 বছরেও। তো দরকার নেই ওটা, তখন তোমাকে এটাই করতে হবে। এবার তুমি সারা জীবন যখন সময় পাবে, নেটটা একবার পাস হয়ে গেলে যখন সারা জীবন সময় পাবে তখন করো এগুলো, বোঝা গেল। যতটা পারো গল্প করে এইরকম ছোটোখাটো গল্প করে লিঙ্ক করার চেষ্টা করো, আর বাকিগুলো নিজের ফর্মুলা বানিয়ে নাও নিজের মতো। এবার তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে 29 তারিখ পড়ছে হচ্ছে সানডে, ঠিক আছে। 29 তারিখ পড়ছে হচ্ছে সানডে। তোমরা অনেকে এখানে আছো যারা হচ্ছে কয়েক মাস যাবৎ পড়ছো, তো তারা অনেক অ্যাডভান্স পজিশনে আছো। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে যে দু তিনটে ইউনিট বা 4-5টা ইউনিট তোমাদের এখনও হয়নি, অ্যাটলিস্ট যাদের 40% 50% সিলেবাস কভার হয়ে গেছে তাদের জন্য বলছি, ঠিক আছে, ইনক্লুডিং হচ্ছে সমৃতা পাইক। তো তোমাদেরকে আমি বলছি যে একদিন তোমরা এসো মানে একদিন মানে 29 তারিখে এসো। 29 তারিখটা তোমাদের জন্য আমি দিলাম। 29 তারিখে এসো। 29 তারিখে এসে এখানে বসে সারাদিনের প্ল্যান করে আসবে। 29 তারিখে এসে বসে 10টা ইউনিট থেকেই তোমাদের যেগুলো বেসিক জিনিস, যে যেটা পড়েছো, যে যেটা পড়োনি, আমি 10টাই বলবো, তো যে যেটা পড়েছো তার সেটা কাজে লাগবে, যে যেটা পড়োনি সেটাও তার কাজে লাগবে। তো বেসিক জিনিসগুলো কোনগুলো সেগুলো আগে জেনে নাও। আমি তোমাদের মেটেরিয়ালসটা হাতে ধরিয়ে দেবো, বা তোমরা যে নিয়ে গেছো সেগুলো বেঁধে নিয়ে আসবে। সেগুলোতে আমি মার্ক করে দেবো যে এটা হচ্ছে বারবার পড়বে, এগুলো বারবার ফলো করবে, এগুলো নোটিশ করবে, এগুলো মানে মানে সবসময় মেমোরাইজ করার চেষ্টা করো। অর্থাৎ যেগুলো ইনফরমেটিভ একেবারেই কোয়েশ্চেন্স। সিলেবাস তো শেষ হতে তোমার ঠিক আছে টাইম লাগবে, কারণ এটা তো শুধু না, এরপর তোমার জেনারেল পেপারটাও দেখতে হবে, এটা অনেকটা শেষের দিকে আমাদের, এরপর জেনারেল পেপারটাও দেখতে হবে। তো যাই হোক, যতটাই হোক আমি তো আমার মতো করে চলছি, কিন্তু যাদের এখনও হয়নি, যারা অনেক পরেও জয়েন করেছো, যারা রেকর্ডিংগুলো এখনও দেখে উঠতে পারোনি, তো তাদের জন্য এটা হচ্ছে একটা পরিকল্পনা। কি পরিকল্পনা এটাই যে তোমরা যে বেসিক ইনফরমেশনসগুলো আসবে সেগুলো আগে জেনে নাও। 2-3 দিন যদি তোমরা ওগুলোকে একটুখানি চোখ বুলিয়ে নাও, তাহলে দেখবে ওগুলো না মনে থাকবে, এমন নয় যে ডিফিকাল্ট হবে, কিছু মনে থাকবে। এবং সপ্তাহে সপ্তাহে তো তোমাদের বলেছি যে একটু রিভাইজ করবে, তো রিভাইজ যখন করবে তখন শুধু এই বেসিক ইনফরমেশনসগুলোই দেখে নেবে। তো তাতে করে কি হবে, তাতে করে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং রিভিশনে একবার যদি হয়ে যায় তাহলে দ্বিতীয়বারের রিভিশনসটা কিন্তু খুব অল্প সময়। আমি এগুলো সব টেকনিক বলে দেবো, কারণ নইলে সিলেবাসের মতো করে পড়লে শেষ করতে গেলে অনেক সময় লাগবে। জেআরএফ তো জেআরএফের মতো করে হবে, ভালোভাবে কোয়ালিটি এইরকমভাবে যদি তুমি দীর্ঘ সময় নিয়ে পড়তে পারো তাহলে জেআরএফ তো হবেই, যখন হবে একবারে হবে। কিন্তু যখন তোমাদের জেআরএফটা হচ্ছে না, বা ওই অল্প সময় আছে এবং করা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে অ্যাটলিস্ট, তখন তোমাদের এই ইনফরমেশনসগুলো একটু ভালো করে জেনে নাও, ঠিক আছে। তো ফিজিক্যালি যারা আসবে তাদের লাভটা বেশি হবে, যারা অনলাইনে আসবে তাদের হয়তো একটুখানি বোর হবে সারাদিন বাড়িতে বসে থেকে। এখানে আসলে একটা পড়াশোনার এনভায়রনমেন্টে থাকবে তোমরা, ঠিক আছে। তো বেসিক জিনিসগুলো তোমরা জেনে নিতে পারো। তো রবিবারে আসতে পারো, রবিবারে এসে সারাদিনের প্ল্যান করে আসবে, বারবার বলছি, সারাদিনের প্ল্যান করে আসবে। রবিবারে এখানে এসে বসে সবগুলো কিন্তু আচ্ছা তোমার এক্সাম আছে, তাহলে তোমাকে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে, কারণ নইলে আর সময় হবে না। তো এটা তোমাদের জন্য কিন্তু বলা থাকলো,
তো যারা আসতে চাও, যারা নিতে চাও, তারা আসতে পারো। ঠিক আছে, যেমন নাজবুন নেশা বোধহয় এগুলো মানে যেগুলো ক্লাস করেনি বা হয়নি, ওর সম্ভবপর হয়নি, কিন্তু ও বেসিক ইনফরমেশনগুলো পড়েছে বলে আমার মনে হলো ওর স্কোরটা একটু বেশি ভালো হয়েছে তোমাদের অন্যদের থেকে। তো যেহেতু ডিসেম্বরে পরীক্ষা আছে, বেশি সময় নেই, এটা চলছে সেপ্টেম্বর অলরেডি, অক্টোবর নভেম্বর 2 মাসই হাতে তোমাদের সময় আছে। 2 মাস পর তোমাদের পরীক্ষা যেটা হবে, সেই 2 মাসের পড়াটা যদি তোমরা 2 মাসে যদি পুরো 2 মাসে যদি 10টা ইউনিটকে তোমরা বেসিক জিনিসগুলো যদি জেনে যেতে পারো, তাহলে এখন তো পরীক্ষায় যা দেখতেই পাচ্ছ যে বেসিক জিনিসগুলোই বেশি জানতে চাইছে। স্টেটমেন্টের আকারে দিচ্ছে, সেখানে কনফিউশনস অনেক বেশি, বাট ঠিক আছে, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তো আমি তোমাদের বলবো এটাই যে পুরোটাকে জানার আগে ডিটেলসে যেভাবে আমি পড়াচ্ছি সেটা তো পড়বেই, পড়ছো, কিন্তু প্যারালালি তোমরা বেসিক জিনিসগুলোও জেনে নাও আগে 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 জেনে নাও, যেগুলো তোমাদের এখনো সম্ভবপর হয়নি। তাতে কি হবে, তাতে তোমাদের এই ওগুলো জাস্ট একটু দেখে গেলেও তোমরা কিন্তু অ্যাটলিস্ট 15 থেকে 20টা কোয়েশ্চেন কিন্তু বেশি সলভ করে আসতে পারবে। এটা হেল্প হবে তোমাদের, এবং স্কোরটা অনেকটা অ্যাডভান্স পজিশন নিয়ে যাবে তোমার। সো এটা আমি তোমাদের সকলকেই বলা থাকলো, যারা আসতে চাও রবিবারে চলে এসো। রবিবারে সময় করে সকাল 11টার মধ্যে এখানে পৌঁছে যাবে। রবিবারে সকাল 11টায় এখানে পৌঁছে যাবে। আর সময় লাগবে, আগেই বলে দিচ্ছি, সময় লাগবে, একদম রেডি হয়ে আসবে। আমাদের 5টা নাগাদ তোমরা হয়তো ছুটি পাবে, এটা কিন্তু আগেই বলে দিলাম তোমাদের। ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, আর তাড়াহুড়ো করলে সেটা তোমার লস, পরে আর হয়তো সময় পাবে না। তো এই আর কি, ঠিক আছে। তো নিজেরা ডিসাইড করো কারা কারা আসবে। অনেকেই বলেছিলাম, আমি বোধহয় সোহিনীকে বলেছিলাম, আমি বোধহয় শ্রেয়সীকে বলেছি, আমি বোধহয় দীপিকাকে, আর কাকে কাকে বললাম, আমি স্থাপিতাকে বলেছি বোধহয়, কানাইকে বললাম আজকে। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকেই বলা থাকলো যে তোমরা যারা আসতে পারবে চলে আসো। ঠিক আছে, আর যাদের একান্তই প্রবলেম তারা আমাকে পরে SMS করো, আমি বলছি সেটার জন্য কি অপশান হতে পারে, এখানে বলবো না ওটা। কিন্তু তার কারণ আসলে বেশি লাভ হবে তোমাদের, আমি ওইটাই এই জন্যই বলছি। ওদের জন্য আমি আপাতত কিছু বলছি না, যারা আসতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। স্যার আপনার অ্যাড্রেসটা বলবেন একটুখানি, ওই 29 তারিখের আগে। আমি আপনার অ্যাড্রেসটা তো ঠিক চিনি না। অ্যাড্রেস ওয়েবসাইটে লেখা আছে, দেখে নেবে। ঠিক আছে, অ্যাড্রেস, গুগল ম্যাপ, লোকেশন সব দেওয়া আছে। ঠিক আছে, গ্রুপেও দেখবে সব দেওয়া আছে ডিটেলস। ঠিক আছে স্যার। তো এই আর কি, ঠিক আছে। অ্যাপ্লিকেশনসটা যারা এখনো মানে ডাউনলোড করোনি, ঠিক আছে, ওয়েবসাইটেই অ্যাপ্লিকেশনস ডাউনলোড করে নাও, অ্যাপটা ডাউনলোড করে নেওয়া যায়, অ্যাপটা ডাউনলোড করে নাও, লগ ইন করে রাখো, তাহলে বারবার আর ওই তোমাকে ইনফরমেশনসগুলো দিতে হবে না। ভিডিও করে একটা দিয়েছিলাম যে কী করে তুমি এটা কিন্তু ইনস্টল করবে। ওয়েবসাইট থেকেই আমার অ্যাপ্লিকেশনসটা ডাউনলোড করা যাবে। তো করে নিলে তুমি অ্যাপ্লিকেশনের মতো এটাকে খুবই ইজিলি সেখানে কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে, এখানে বলবো না, আমি এটা বললাম তোমাকে, পরে তোমরা SMS করবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকাল আমরা ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেনগুলো সবই সলভ করব, দেখা যাক কতগুলো ঠিক হচ্ছে তোমাদের। ঠিক আছে, বাট তার আগে এটা দেখে নিও, আমি PDF টা পাঠিয়ে দিচ্ছি। চলো, গুড নাইট।